খুব সুন্দর একটা টপিকস আমরা পড়ব, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আগের দিন এর ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনা করেছি, কি কি আছে না আছে সব কিছু আলোচনা করেছি। দুটো টপিক্সই আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু লেন্দি, সো প্রচুর এক্সট্রা ক্লাস লাগবে। আর সাবজেক্টটা এতই ইন্টারেস্টিং যে মনে হবে যে স্যার যত পড়ছি তত ভালো লাগছে, অন্যরকম একটু লাগবে। অসম্ভব ভালো টপিকস। আজকে তার প্রিলিমিনারি ছোট ছোট কিছু ডেফিনেশন আছে, যে ডেফিনেশনগুলো নিয়ে আলোচনা করব। এর ব্যাকগ্রাউন্ডটা বলবো, অর্থাৎ কোন জায়গা থেকে প্রবাবিলিটি থিওরি শুরু হলো সেই সমস্ত ছোট ছোট জায়গাগুলো নিয়ে আজকে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং, অন্যরকম একটা সাবজেক্ট। এই সাবজেক্ট তোমরা ইগনোর করো না। বিভিন্ন টিচার বিভিন্নভাবে পড়াবে। আমি আবার বলছি, তোমরা অনেক টিচার আছে মার্কেটে, সমস্ত টিচারের কাছেই তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বিভিন্ন স্টাইলে পড়াবে, কারণ এই সাবজেক্টটা নিজের মতো করে গুছিয়ে পড়ানো যায়। প্রবাবিলিটিটা নিজের মতো করে গুছিয়ে পড়ানো যায়। যদি বলো যে সাবজেক্ট শিখবো, এরকম কোনো বুক আছে? আমি যে এই বইটা, এটা নতুন ভার্সনটা খুব সুন্দরভাবে আছে। প্রবাবিলিটি, ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি, এটা হচ্ছে দে সেন ব্যানার্জি অ্যান্ড দে সেন ব্যানার্জি মানে দে আগে বললাম, তারপর সেন ব্যানার্জি, দে সেন ব্যানার্জি। এই বই থেকে আমি সাবজেক্ট শিখেছি। যদি কেউ বলে যে স্যার দে সেন ব্যানার্জির এটা তো শুধু প্রবাবিলিটি লেখা আছে, তাহলে কি এর জন্য আমাকে স্ট্যাটিস্টিক্সের বইও কিনতে হবে? আমি বলছি ইয়েস, স্ট্যাটিস্টিক্সের বই শুধু দে আর সেন আছে, ব্যানার্জি স্যার নেই। এবার আমি যে স্যারের কাছে টিউশন পড়তাম, উনি, আমার যে স্যার ছিল MKS স্যারের কাছে পড়তাম, উনি কিন্তু এই ব্যানার্জি স্যারের কাছে টিউশন পড়তেন। তো ব্যানার্জি স্যারের কাছে টিউশন পড়তেন, ব্যানার্জি স্যারের যে নোটটা, সেই নোটটাই পরবর্তীতে বুক হিসাবে বেরিয়েছে। ব্যানার্জি স্যারের নোটটাই বুক হিসাবে বেরিয়েছে। তো এই বই থেকে আমি শিখেছি। আর আমার যে স্যার, ওনার কাছ থেকেও প্রবাবিলিটিটা আমি অসম্ভব ভালো শিখেছি, সত্যি কথা বলতে। তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মিলে এই হচ্ছে পারফেক্ট বুক। আর সত্যি কথা বলতে স্ট্যাটিস্টিক্সটা এই বইতে অসম্ভব ভালো আছে, তোমরা ভাবতে পারবে না। তাহলে এর আগে, এটা 99-এ ফার্স্ট পাবলিশ হয়েছে। এর আগে যে বইগুলো ছিল সেটা হচ্ছে এই বইটা, এ গুপ্তা, বলেছিলাম তোমাদের 62 সালে এই বইটা প্রথম পাবলিশ হয়েছে। তো এই বই হচ্ছে 62 সালে পাবলিশ, মানে যে যারাই প্রবাবিলিটি শিখেছে ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, সেই এই বই থেকে শিখেছে। অর্থাৎ এই বইয়ের যে এক্সারসাইজগুলো আছে রে বাবা, সেই এক্সারসাইজগুলো ব্যানার্জি স্যার দেসেন ব্যানার্জি বইটাতে সুন্দর করে সলভ করে দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে, ইসমাইল হকের যে বইটা আমি তোমাদেরকে বলেছিলাম, সেই বইটা কিন্তু আরও আপ টু ডেট ভার্সন। এটা একদম আপ টু ডেট ভার্সন। যদি বলো যে এই বইটাতে কি করা আছে, তাহলে তার উত্তর হচ্ছে ব্যানার্জি স্যারের বইয়ের কপি পেস্ট করা আছে। অর্থাৎ এই বইয়ের লেখার স্টাইলে তুমি এখানে পাবে, এখানে নতুন কিছু পাবে না। তোমার যদি মনে হয় যে না এটা একদম নতুন করে লেখা আছে, না, ব্যানার্জি স্যারের বইয়ের সমস্ত কন্টেন্ট নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বইয়ের এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো এখানে সলভ করে দেওয়া আছে। এখানকার এক্সারসাইজের অঙ্কগুলো এখানে সলভ করা আছে, এটা তো এক্সারসাইজ আছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, এই দুটো বুক মিলে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে এই বইটাতে একসঙ্গে কম্বাইন করা। অর্থাৎ যদি তুমি ইসমাইল হকের বই নাও তাহলে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আর যদি তুমি এই বইটা নাও তাহলে তোমাকে দুটো বইয়ে নিতে হবে। তুমি যদি বলো যে কোন বই নেব, আমি যে যা খুশি নিতে পারো, তুমি এটা নিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু এটা নিলে এর যে অরিজিনাল ভার্সন, সেই অরিজিনাল ভার্সন হচ্ছে দিস ওয়ান। মানে এর মজাটা হচ্ছে এখানে আছে, অরিজিনাল ভার্সন এটা। এটা হচ্ছে আপ টু ডেট অ্যান্ড কম্প্যাক্ট ভার্সন, চলবে, ভালো বই। এমনিতেও দেখবে কলেজে অনেক স্যারকে আমি দেখেছি, নিজে নিজে রেফার করবে, নিজে বলবে যে তোমরা এই বইটা নাও, আর কলেজের স্যার গোপনে গোপনে চুপি চুপি এই বইটাকে কিনে নেবে। কথা বুঝতে পারছো? যেন তোমরা বলতে পারো যে স্যার কত কি জানে, স্যার এই অঙ্কটা পেরে যাচ্ছে, ওই অঙ্কটা পেরে যাচ্ছে, কত কি জানে, এরকম করে দেখবে যেন তোমরা বলতে পারো। সেই কারণে স্যার গোপনে গোপনে বা ম্যাডাম গোপনে গোপনে এই বই নিয়েছে, আর তোমাদেরকে বলছে এই বই নাও। এই বই নিলে কি হবে, যে সমস্ত স্যার ম্যাডাম এই বই পড়ায়, তার মানে সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আলটিমেট কিছু শিখবে না। কিন্তু যদি এই বই পড়ায়, তাহলে সিলেবাস দেরি হবে, কিন্তু সাবজেক্টের ডেপথে ঢুকবে। আমরা যে স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটিটা পড়াবো, যারা স্ট্যাটিস্টিক্স অনার্স নিয়ে পড়েছে, তাদের থেকে একটু অন্য লেভেলের পড়াবো, একটু অন্যভাবে পড়াবো। তো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের শুরুতে
প্রবাবিলিটির অরিজিনটা কোথায়, কোন জায়গা থেকে প্রবাবিলিটিটা শুরু হলো। প্রবাবিলিটি কথাটির মানে কি? প্রবাবিলিটি মানে হচ্ছে চান্স, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। তো সম্ভাবনা কথাটির মানে কি? সম্ভাবনা মানে আজকে বৃষ্টি হবে তার সম্ভাবনা কত। কন্ডিশন দ্যাট কালকে বৃষ্টি হয়েছিল, সেটা আবার এক্সট্রা লেজুর হিসেবে থাকতে পারে। বা আমি জাস্ট পরীক্ষাটা দিলাম, সেই পরীক্ষায় পাশ করব তার সম্ভাবনা কত, যেটা তোমাদের জানার খুব দরকার। কারণ তোমরা পাশ করবে না ফেল করবে তোমরা নিজেও অনেকে জানো না। বা এমন হতে পারে যে এই পরীক্ষায় পাশ করব কিনা তার সম্ভাবনা কত, যেখানে আমি কন্ডিশন হচ্ছে কি মাকে বলে ফেলেছি আমি পাশ করবই, তাহলে মাকে বলে ফেলেছি আমি পাশ করবই, সেই কন্ডিশনে আমি সত্যি সত্যি এই পরীক্ষায় পাশ করব কিনা তার সম্ভাবনা কত। বা ফাইনাল পরীক্ষায় আমার 7.2 সিজিপিএ থেকে বেশি মার্কস আসবে কিনা তার সম্ভাবনা কত। এইগুলো নিয়েই আমরা আলটিমেটলি আলোচনা করতে চাইছি। বলো, আদার্স কিছু বলছো? বলছো কিছু? না বললে মিউট করো। ওকে, তো আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ লুডোর ছক্কা সেও আসছি আমি আস্তে আস্তে করে। বলছে যে সম্ভাবনা হচ্ছে একটা কয়েন টস করলাম। ক্রিকেট খেলাতে তোমরা দেখো, যে কোনো খেলাতে দেখো যে টস করা হয়, তাহলে কয়েন টস করলে হেড পড়বে তার সম্ভাবনা কত। একটা লুডোর ছক্কা একটা ডাইস থ্রো করলে তার 6 ফেসটা পড়বে তার সম্ভাবনা কত। একাধিক লুডোর ছক্কা তুমি থ্রো করতে পারো, যে দেখা গেল 5টা লুডোর ছক্কা থ্রো করেছো, তারপর বলা হলো যে বলো তো রে বাবা এই লুডোর ছক্কা থ্রো করেছি তার ফেসগুলোর সাম 100 হবে, তার প্রবাবিলিটি কত। আমি যে 100 হতে পারে, তো আমি যে 5টা, তো তাহলে 5টা 100 হবে না, অত 50 হবে, তার প্রবাবিলিটি কত। তাহলে সম্ভাবনা মানে চান্স, এইগুলো নিয়েই আমরা আলোচনা করতে চাইছি। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই সম্ভাবনা ব্যাপারটা আসলো কি করে, এই সম্ভাবনা ব্যাপারটা কি করে আসলো। একজন বলছো কি বলছো লুডোর ছক্কায় কতবার 6 পড়বে, এটা তো প্রবাবিলিটি। কতবার 6 পড়বে এটা প্রবাবিলিটি না, লুডোর ছক্কায় 6 পড়বে তার প্রবাবিলিটি কত। অর্থাৎ লুডো 6 পড়তে পারে, কতবারে 6 পড়তে পারে সেটা বলবো না, 6 পড়বে তার প্রবাবিলিটি কত। কথা বুঝতে পারছো? তো সেগুলো আস্তে আস্তে করে আসছে। তো প্রবাবিলিটির একদম অরিজিন যদি বলো, তো অরিজিনটা হচ্ছে প্যারিস বা ফ্রান্স, ফ্রান্স থেকে এই প্রবাবিলিটিটা শুরু হয়েছে। কবে? প্রায় 1650 খ্রিস্টাব্দে, 17 সেঞ্চুরির দিকে। 1650 খ্রিস্টাব্দে তখন এখনকার দিনের মতো এন্টারটেন করার মতো মোবাইল ছিল না, এন্টারটেন করার মতো টিভি নেই, এন্টারটেন করার মতো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ওয়েব সিরিজ ছিল না। তাহলে তখন এন্টারটেনটা কি হতো, যারা খুব বড় 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 লোক একদম ধনী, হ্যাঁ খুব পয়সাওয়ালা, তাদের এন্টারটেন করার জন্য মেইন জায়গাটা ছিল গ্যাম্বলিং। তার জন্য বড় বড় বলে না যে ক্যাসিনো, ক্যাসিনো টাইপের জায়গাগুলো ফ্রান্সে খুব গড়ে উঠেছিল। অর্থাৎ তুমি গ্যামলিং জানো না, তার মানে তুমি পিছিয়ে পড়েছো, তার মানে তুমি কিছুই জানো না, তার মানে তুমি সমাজের থেকে বহিষ্কৃত হয়ে গেছো। তো গ্যামলিংটা ছিল 17 সেঞ্চুরির দিকে ফ্যাশনেবল হ্যাবিট, ফ্যাশনেবল হ্যাবিটের মধ্যে গ্যামলিংটা ছিল। তো গ্যামলিং যদি ফ্যাশনেবল হ্যাবিট হয়, তাহলে বুঝতেই পারছো যে ক্যাসিনো বা গ্যামলার, বড় বড় গ্যামলার ছিল বা তাদের যে মালিক, তারা নিশ্চয়ই বিভিন্ন রকম গেম সাজাতো। সেটা কি দিয়ে সাজাতে পারে? কয়েন দিয়ে। তুমি স্যার কয়েন দিয়ে কত বড় আর গেম হবে? আমি যে কয়েন দিয়ে কি হতে পারে, কয়েন দিয়ে হতে পারে হেড, বলে হেড, হেড যদি পড়ে তাহলে তুমি 5 লাখ টাকা জিতে যাবে, আর টেল পড়লে আমি 5 লাখ টাকা জিতে যাবো। তবে এখানে কিছু জটিলতা আছে। আমি যেহেতু পুরো জুয়া তো হলো হলো, এটার মানে কিছুই না, লাখের মতো হয়ে গেল। এছাড়া কি হতে পারে, আমি যে একটা কয়েন দিয়ে তোমার গেম, একটা কয়েন দিয়ে যখন তুমি কয়েন টস করছো সেটা খুব ইজি হচ্ছে। কিন্তু যদি বলা হতো যে আমি 10টা কয়েন একসঙ্গে থ্রো করছি, তাহলে 10টা কয়েনের মধ্যে 4টেতে হেড পড়বে, বাকিগুলোতে টেল পড়বে, তার সম্ভাবনা কত। তার মানে আরেকটু জটিলতা আসলো। তার মানে কি এই যে পয়েন্টের যে সাইডগুলোকে বলছো,
তাদেরকে বলা হয় আউটকাম। বলছে ওই আউটকামগুলো যত বেশি হবে তত গেমগুলো কমপ্লিকেসি আসবে, জটিল হবে। যেমন কয়েন দিয়ে যতটা না কমপ্লিকেসি গেম হয়, বলছে ডাইস অর্থাৎ লুডুর ছক্কা, লুডুর ছক্কা দিয়ে আরও খুব সুন্দর গেম হয়। তো একটা লুডুর ছক্কা তুমি যখন থ্রো করবে তখন তার ফেস থাকে ছখানা, তাহলে ছটা আউটকাম থাকে। যদি আমি বলি যে দুটো লুডুর ছক্কা একসঙ্গে থ্রো করছি, তখন তার ফেজের সংখ্যা হবে কিন্তু 36, 6 6 12 নয়। দুটো লুডুর ছক্কা যখন থ্রো করবে তখন 6-এর স্কোয়ার, দুটো কয়েন যখন থ্রো করবে 2-এর স্কোয়ার। তাহলে যত বেশি আউটকাম হবে, যত বেশি ফেজ থাকবে, তত গেমটা কমপ্লিকেসি হবে, জটিল হবে। তো গ্যামলিংটা সাধারণত ডাইস দিয়ে হয়। লুডুর ছক্কা দেখবে একসঙ্গে অনেকগুলো লুডুর ছক্কা থ্রো করেছে। আর যেটা গ্যামলিং খুব ভালো হয় সেটা হচ্ছে কার্ড দিয়ে। কার্ড মানে তাস যেটাকে বলি আমরা। তো কার্ডের গ্যামলিংটা কেন কমপ্লিকেসি? কারণ আমরা জানি কার্ডে 13টা করে 4টে কালারের কার্ড থাকে, টোটাল আউটকামের সংখ্যা 52টা হয়। সেগুলো নিয়ে আস্তে আস্তে করে আলোচনা করব। তো 52টা আউটকাম যখন হয়েছে তার মানে এটা কমপ্লিকেসি এসছে, যথেষ্ট বেশি কমপ্লিকেসি এসছে। তো যে ক্যাসিনোর মালিক বা বলতে পারো যে জুয়াখানার যে মালিক, তো ওই সময় ফ্রান্সে একজন গ্রেট গ্যামলার ছিল, উনাকে নোবেলম্যান বলা হয়। ওনার নাম ছিল চেভিলিয়ার ডি মোরে। তো গ্রেট গ্যামলার চেভিলিয়ার ডি মোরে, যদি কেউ তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে চেভিলিয়ার ডি মোরে সেটা কি, আমরা ইউটিউবে বা ইউটিউব ছেড়ে দাও, গুগলেই যদি ডাইরেক্ট সার্চ করি ওনার কি পুরো হিস্ট্রিটা পেয়ে যাবো? ইয়েস, প্রবাবিলিটি থিওরির ওপর ওটা খুব সুন্দর চিন্তাভাবনা আছে ওনার মধ্যে। তো সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। এটা 17 সেঞ্চুরির দিকে একজন গ্রেট গ্যামলার, বলছি ম্যাথমেটিশিয়ান নয়, ওনার নাম হচ্ছে চেভেলিয়ার ডি মোরে। তো চেভেলিয়ার ডি মোরে উনি একজন গ্রেট গ্যামলার। উনি প্রায় 17 সেঞ্চুরি বললাম, তার মানে এই সময় ওনার হঠাৎ করে মাথায় চিন্তা ভাবনা আসলো যে আচ্ছা, আমি যে এই যে গেমটা, গেমলিংয়ের জন্য যে গেম প্রবলেমটা সাজিয়েছি, এটা আমি আগে থেকে কি করে বুঝতে পারবো যে এখানে আমার জেতার সম্ভাবনা কত? পরিষ্কার, জেতার সম্ভাবনা যদি আমি আগে থেকে বুঝতে পারি, এতে কি সুবিধা হবে যদি তোমরা বলো? তাহলে তার উত্তর হচ্ছে, যদি আমরা কথা কথা বলি যে কোনো একটা গেম প্রবলেমে আমার জেতার সম্ভাবনা 50%, এতে কি হবে? 50% জেতার সম্ভাবনা মানে কি, যে কোনো একদিন হয়তো তুমি যতটা জিতলে, আবার আমার অপোনেন্টটাও অতটাই জিতলো, দিয়ে কি হবে বলো তো? ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হয়ে গিয়ে কিন্তু জেতার কোনো সম্ভাবনাই থাকবে না, অর্থাৎ প্রফিট লস দিয়ে ব্যালেন্সিং পজিশনে চলে আসবে। এটার মানে হচ্ছে হয়তো দিনের শেষে তুমি হঠাৎ করে 50% চান্সে তুমি কিছুটা জিতে নিলে, কিন্তু ওটা যদি কন্টিনিউয়াসলি হয়, অর্থাৎ পরের দিন যদি আবার খেলা হয় তাহলে সে আবার জিতে গেল, তার ব্যালেন্সিং। তারপরের দিন দেখা গেল তুমি জিততে, তারপর দিন এমন হলো, অর্থাৎ দিনের শেষে, মাসের শেষে বা বছরের শেষে হয়তো নিট ফল 0। তাহলে কোনো একটা গেম প্রবলেমে আগে থেকে যদি ডি মোরে জেনে যেত যে আমার এখানে 55% জেতার সম্ভাবনা, তাহলে উনি শিওরলি 5% অন্তত প্রফিট করতে পারবেন। এটা নিশ্চয়ই ফিল করছে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তো ওনার চিন্তা ভাবনা হলো, কোনো একটা গেম প্রবলেম আমি আগে থেকে কি করে বুঝতে পারবো যে এখানে আমার জেতার সম্ভাবনা কত? যদি আমি আগে থেকে বুঝতে পারি, যদি উনি আগে থেকে বুঝতে পারেন, তাহলে ওই গেমটাকে উনি প্রচুর টাকা ইনভেস্ট করবেন, দিয়ে আলটিমেটলি দিনের শেষে হয়তো প্রফিট হলো না, মাসের শেষে প্রফিট হতে পারে, মাসের শেষে না হলে বছরের শেষে অন্তত প্রফিট হতে পারে। তো এই গ্যামলার, তো ইনি তো গ্যামলার, ইনি তো ম্যাথমেটিশিয়ান নন। তো উনি কি করলেন, ওনার মাথায় কিন্তু এটা ক্লিক করলো, তখন থেকেই প্রবাবিলিটির ব্রাঞ্চ শুরু হলো, অর্থাৎ অরিজিনটা কিন্তু এই সময়। বাট ম্যাথমেটিক্সের প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা মডার্ন ম্যাথমেটিক্স বলা হয়, কারণ এই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের থিওরিটিক্যাল জায়গা তৈরি হতে হতে প্রায় আমাদের 1920 খ্রিস্টাব্দ হয়ে গেছিলো। তারপরে তাকে সুন্দর করে ফরম্যাট করে সিস্টেমেটিক ম্যানারে পড়তে পড়তে একটা বই পাবলিশ হতে সেটা টাইম লেগেছিল। তখন হয়তো আমরা স্বাধীন হয়ে গেছিলাম, 1947 সাল চলে এসেছিলো। অর্থাৎ প্রবাবিলিটি অনেক দেরিতে তৈরি হয়েছে, সেই কারণে বলছে প্রবাবিলিটি আমরা অনেক দেরিতে পড়ছি। প্রবাবিলিটি কিন্তু আগের নেই, প্রবাবিলিটি কিন্তু দেরিতে পড়ছি। ওকে, এবার আমাকে বলতে দাও। এবার শোনো, চেভিলিয়ার ডি মোরে উনি কিন্তু গ্যামলার, উনি কিন্তু ম্যাথমেটিশিয়ান নন।
উনি যখন ওনার মাথায় যখন ক্লিক করলো যে আমি কি করে বুঝতে পারবো আমার জেতার সম্ভাবনা কত, উনি দুজন ম্যাথমেটিশিয়ানের দ্বারস্থ হলেন, দুজন ম্যাথমেটিশিয়ানের কাছে গেলেন। দুজন না, অ্যাকচুয়ালি উনি একজন ম্যাথমেটিশিয়ানের কাছে গেলেন, তার নাম হচ্ছে ফার্মেট। ফার্মেটের নাম তোমরা জানো, ফার্মেট। আর তার সঙ্গে সঙ্গে ফার্মেট আবার আরেকজন ম্যাথমেটিশিয়ান কাম ফিলোসোফার পাস্কাল, পাস্কালের নামও তোমরা শুনেছো। ওই দুজনের করসপন্ডেন্সে এই থিওরিটা তৈরি হলো। অর্থাৎ ফার্মেট অ্যান্ড পাস্কাল তখন প্রায় 1650 খ্রিস্টাব্দের কথা বলা হচ্ছে। ওই সময় ওনারা একটা বলা হয় যে নন সিস্টেমেটিক ম্যানারে প্রবাবিলিটি থিওরির একটা আসল কি বলবো অরিজিনটা শুরু হলো। নন সিস্টেমেটিক কেন বলছি, যেন সিস্টেমের ধার ধারেনি, কিন্তু হ্যাঁ এটা এই এই হচ্ছে সম্ভাবনা, এর সম্ভাবনা বেশি, ওর সম্ভাবনা বেশি, এইভাবে করে ওনারা সেই শুরু করলেন। যে বৈঠকটা হয়েছিল সেটা প্যারিসে। প্যারিসে ওদের বৈঠকের ছবি পর্যন্ত তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এইখান থেকে অরিজিনটা শুরু হলো। তারপরে দেখো ফার্মেট অ্যান্ড পাস্কেল দুজন যখন প্রবাবিলিটি থিওরির বেসিক জায়গাটা দিতে শুরু করলেন, সিস্টেমেটিকভাবে দিতে গেলে তাহলে বললেন যে তাহলে আমাকে কিছু নোটেশন বা প্রিলিমিনারি কিছু ডেফিনেশন ডিফাইন করতে হবে। ওই প্রিলিমিনারি নোটেশন আর ডেফিনেশন মানে কি, শুরুতেই বলবে যে এক্সপেরিমেন্ট কাকে বলে। তো ফার্মেট পাস্কেল যে ফর্মাল ডেফিনেশনগুলো দিতে শুরু করলো, সেই ডেফিনেশনগুলোর মধ্যে পড়ছে যে এক্সপেরিমেন্ট কাকে বলে, ইভেন্ট কাকে বলে, দিয়ে টুকটাক আরও বেশ কিছু ইম্পসিবল ইভেন্ট কাকে বলে, সিম্পল ইভেন্ট কাকে বলে, ইভেন্ট পয়েন্ট কাকে বলে, মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটির মানে কি, এক্সস্টিভ সেট অফ ইভেন্ট মানে কি, এইভাবে ছোট 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 কিছু ডেফিনেশন দিতে শুরু করলেন। সেই ডেফিনেশন দিতে 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 প্রবাবিলিটির ফর্মাল ডেফিনেশন সেটা আবিষ্কার হতে হতে প্রায় 200 বছর কেটে গেছে। অর্থাৎ 19 সেঞ্চুরির দিকে ল্যাপ্লাস, ম্যাথমেটিশিয়ান ল্যাপ্লাস, উনি প্রথম একটা ডেফিনেশন দিলেন, যে ডেফিনেশনটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। আর এই যে প্রবাবিলিটির যে ক্লাসিক্যাল ডেফিনেশন, এটা বলা হচ্ছে খুব ইউজফুল একটা ডেফিনেশন, বাট দিস ইজ নট এ পারফেক্ট ডেফিনেশন। কেন এটা পারফেক্ট ডেফিনেশন নয়, অর্থাৎ এখানে কিছু ডিফেক্ট আছে, কিছু লিমিটেশন আছে, যে এই কন্ডিশন যদি হয় তাহলে আমরা ডেফিনেশনটা লিখতে পারবো না। এটা প্রায় 19 সেঞ্চুরির দিকে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি দেওয়া হলো, যেটা ফর্মাল ডেফিনেশন, কিন্তু ডেফিনেশনটা এত হেল্পফুল যে আর অন্য ডেফিনেশনের প্রয়োজনই হলো না। কিন্তু যেহেতু কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলোকে ওভারকাম করার জন্য পরবর্তীতে অনেক মডার্ন ম্যাথমেটিশিয়ান আরও রিসার্চ করে করে আরেকটা ডেফিনেশন দেন, যে ডেফিনেশনটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। আরেকটা ডেফিনেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটিতে দেখা যায় যে এই ডেফিনেশনে যে যে লিমিটেশনগুলো ছিল সেইগুলো কিছুটা দূর করা গেছে। অর্থাৎ ক্লাসিক্যাল ডেফিনেশনের থেকে ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা অনেক বেশি পাওয়ারফুল। দেখানো যায় যে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন মোর পাওয়ারফুল দেন ক্লাসিক্যাল ডেফিনেশন, বাট দিস ইজ নট পারফেক্ট ডেফিনেশন। এরও কিছু ডিফেক্ট আছে, এরও কিছু লিমিটেশন আছে, যে লিমিটেশনগুলো ওভারকাম করার জন্য পরবর্তীতে ম্যাথমেটিশিয়ান কলমোগ্রফ বা কলমোগন যাই বলো না কেন, তো কলমোগ্রফ উনি 1920-তে প্রথম যে ডেফিনেশনটা, নেক্সট যে পাওয়ারফুল ডেফিনেশনটা দিলেন, সেই ডেফিনেশনটার নাম হচ্ছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। নেক্সট যে ডেফিনেশনটা উনি দিলেন সেই ডেফিনেশনটার নাম হচ্ছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি, অ্যান্ড দিস ইজ বেটার অ্যান্ড ফার বেটার দেন প্রিভিয়াস টু ডেফিনেশন। শুধু তাই নয়, অ্যাক্সিওমেটিক ডেফিনেশন ইজ পারফেক্ট ডেফিনেশন, এর থেকে ভালো ডেফিনেশন আর হতে পারে না। যেই এই ডেফিনেশনটা দেওয়া হলো, তারপরে বললাম ওই যে 1920, তাহলে ভাবো তখন তুমি পারফেক্ট ডেফিনেশনটা দিচ্ছ। এই ডেফিনেশনটা যেহেতু পারফেক্ট, অ্যাক্সিওম কথাটি মানে জানো তো, অ্যাক্সিওম মানে হচ্ছে স্বতঃসিদ্ধ, নিজে নিজে স্যাটিসফাইড, যার কোনো প্রমাণ নেই, এরকম টাইপের কথাবার্তা বলা হচ্ছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। তো নিজে নিজে স্যাটিসফাইড, যার কোনো প্রমাণ নেই, সে তো পারফেক্ট হবেই। ওই জন্য বলছে এই ডেফিনেশনটা পারফেক্ট, আর কোনো সমস্যা নেই,
তারপরে আমি যাবতীয় প্রবলেম করতে পারবো। অর্থাৎ আমাকে তুমি যে কোনো প্রবলেম সাজিয়ে দাও, আমি মুহূর্তের মধ্যে তার সলভ করতে পারবো। হয়তো কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে সলভ করতে গেলে আমার কম্বিনেশন পারমিউটেশন লাগতে পারে, কিন্তু আমি সলভ করার ক্ষমতা অন্তত থাকবেই। এই ডেফিনেশন পড়ার পর প্রবাবিলিটি থিওরির যাবতীয় কিছু কমপ্লিট। তারপরে অঙ্ক সলভ করার জন্য চ্যাপ্টার পর চ্যাপ্টার আস্তে আস্তে করে বেড়ে গেছে। যদি বলো যে কি কি চ্যাপ্টার আছে, আমাকে যদি বলো যে পরপর আমাদের চ্যাপ্টারগুলোর নামও তো কিছু একটা থাকবে, নামগুলো মনেও থাকে খুব সুন্দর। তা প্রথম যে চ্যাপ্টারটা আছে, 1 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার 1, সেই চ্যাপ্টার 1 হচ্ছে প্রবাবিলিটির প্রিলিমিনারি ডেফিনেশন। ওটাকে প্রবাবিলিটি থিওরি বলে, প্রবাবিলিটির থিওরি, ব্যাস প্রবাবিলিটি থিওরি বললেই হয়ে যাবে, আর কিচ্ছু বলতে হবে না। 2 নম্বর যে চ্যাপ্টার, তার মানে প্রবাবিলিটিটা স্টার্ট হয়েছিল ওই 1650 ওই টাইম থেকে, ওই তাই টাইম তো? থেকে, হ্যাঁ তখন স্টার্ট হয়েছিল। কিন্তু তখন সিস্টেমেটিক ম্যানারে কিছুই প্রবাবিলিটি জানা হতো না, যে হ্যাঁ ওটা সম্ভাবনা এত, এই সম্ভাবনা এইটুকু। কিন্তু সিস্টেমেটিক ম্যানারে জানতে গেলে আমাকে যে ডেফিনেশনটা আবিষ্কার হয়েছে ল্যাপ্লাসের, সেটা 19th সেঞ্চুরির দিকে। আর কলমোগ্রাফের অ্যাক্সিওমেট্রিক ডেফিনেশনটা হচ্ছে 1920-তে। ওই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রায় আমরা স্বাধীন হয়ে গেছি প্রবাবিলিটি থিওরির কমপ্লিট ভার্সন তৈরি হতে। প্রথম এই যে আমাদের এই যে বইটা প্রথম পাবলিশ হয়েছিল, সেই বইটা হচ্ছে 62 সাল, 62 সালে প্রথম। এমনিতে যেহেতু এটা অনেক দেরিতে শুরু হয়েছে, ওই জন্য এইচএস লেভেলে, মাধ্যমিক লেভেলে প্রবাবিলিটি থিওরি দিতে চায় না, মানে ওখানে দেয়নি। দেখবে রিসেন্টলি দিচ্ছে কেন, কারণ দৈনন্দিন জীবনে শুধু তাই নয়, রিসেন্ট দিনে প্রবাবিলিটি একটা বিশাল বড় ব্রাঞ্চ। প্রবাবিলিটি না জানলে তুমি স্ট্যাটিস্টিক্স জানবে না, স্ট্যাটিস্টিক্স না জানলে এর পরবর্তীতে যে পাইথন আসছে, এর পরবর্তীতে যে এআই আসছে, যে সেইগুলো তুমি পিছিয়ে পড়বে। যেহেতু প্র্যাকটিক্যাল পারপাসে এই সাবজেক্টটা ইউজ হয়, সেই কারণে নিচু ক্লাসগুলোতে আস্তে আস্তে করে ইন্ট্রোডিউস করা হয়েছে। যদিও তোমরা এখন আর প্রবাবিলিটি যেটা এর পড়ছো, আগে যে ওই গ্যামলার খেলাগুলো যে হতো, ওগুলো তো প্রবাবিলিটির উপর বেস করেই তো হতো, হ্যাঁ তখন সম্ভাবনা। তখনও হতো, কিন্তু সেটা ওই সময় কিছুটা বললাম সিস্টেমেটিক মেথডে হতো না। যে আমি এখন সিস্টেমেটিক মেথডে দিতে পারবো, কারণ আমার থিওরিটা জানা হয়ে গেছে। যেহেতু থিওরি অলরেডি আবিষ্কার হয়ে গেছে, তাহলে এবার কোনো একটা প্রবাবিলিটি বের করতে গেলে কোনো একটা প্রবলেমের, তার আমি করসপন্ডিং ইভেন্টটাকে বুঝবো, তার প্রবাবিলিটির সূত্রটা অ্যাপ্লাই করব। পরবর্তীতে আমি এত ইন্টারেস্টিং কিছু কিছু জায়গা তোমাদেরকে ভাবাবো, বুঝতে পারবে। তুমি কোনো একটা কিছুর প্রবাবিলিটি যখন বের করবে, তো নোটেশনটা এরকম হয়, পি, আর যার প্রবাবিলিটি বের করবে সেটা হচ্ছে দিস ওয়ান, হলো। আর ক্লাসিক্যাল ডেফিনেশন বলছে যে এর ফর্মুলা হবে m/n। তুই বলছিস স্যার এর কোথায় পেয়েছিলাম? এটা এইচএসে পেয়েছিলাম। আর এইচএসের এই ডেফিনেশন দিয়ে আমি প্রচুর অঙ্ক করতে পারতাম। তখন আর তোমাকে বলা হয়নি যে অ্যাক্সিওমেটিক ডেফিনেশনের পরে বলছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, এইসব কথাবার্তা বলা হয়নি। ওই এইচএসে আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়েই সব কিছু পেয়ে যেতাম। এই ডেফিনেশনটাই হচ্ছে এইচএসের ডেফিনেশন। কিন্তু এর লিমিটেশন আছে কি, যদি এন এর মান ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ এস এর মধ্যে অনেকগুলো পয়েন্ট যদি থাকে, তখন বলছে ক্লাসিক্যাল ডেফিনেশন ফেল করে যাবে, কোনো ডিসিশন দিতে পারবে না, বা ক্লাসিক্যাল ডেফিনেশনের লিমিটেশন থাকবে। তাহলে ওই সময় আর এটা অ্যাপ্লাই করতে পারবো না। তার জন্য তো পরবর্তী ডেফিনেশনগুলো দরকার হলো, যেটা ফ্রিকোয়েন্সি আর অ্যাক্সিওমেটিক। তো ওই সমস্ত ডেফিনেশন দিয়ে আমরা যখন পরবর্তীতে অঙ্ক করব, কিছু কিছু জায়গায় তোমার একটু অবাকই লাগবে যে প্রবাবিলিটি বের করছো, কিন্তু হয়তো আমাকে সামেশন দিয়ে তার ভ্যালু বের করতে হচ্ছে। তুমি প্রবাবিলিটি বের করছো, হয়তো তোমাকে ইন্টিগ্রেশন দিয়ে ভ্যালু বের করতে হচ্ছে। এমনিতেও আমরা জানি ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট এরিয়া অফ দ্য ফাংশন। আমি আগের দিনই তোমাদের ইন্টিগ্রেশনটা করছিলাম। তো ইন্টিগ্রেশনটা প্যারালালি আমরা একটু এগিয়ে যাব, তারপরে কিন্তু এটা এগোবো, কারণ ইন্টিগ্রেশনের যাবতীয় প্রপার্টি প্রবাবিলিটিতে কাজে লাগবে। কেন ইন্টারেস্টিং বলছি, তার কারণ অনেক আছে। সেটা তো যাবো আস্তে আস্তে, সাবজেক্ট অন্যরকম। সেই সাবজেক্টের ডিস্ট্রিবিউশন না শুরু হলে বুঝতেই পারবে না যে কী হতে পারে। তো যখনই ইন্টিগ্রেশন হবে রে বাবা, তখন তো তুমি বলবে যে স্যার আমরা তো জানি ইন্টিগ্রেশন অফ এ ফাংশন বাউন্ডেড বাই সাম রিজিয়ান ইজ নাথিং বাট এরিয়া। তাহলে প্রবাবিলিটি আসলে এরিয়া। পরবর্তীতে আমি তোমাদেরকে আবার দেখাবো যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করলে সিঙ্গেল ইন্টিগ্রেশন হয়তো হবে না, ডাবল ইন্টিগ্রেশন হয়ে বসে আছে। আমি বলছি হ্যাঁ ওটাও হতে পারে। তাহলে ডাবল ইন্টিগ্রেশন পর্যন্ত প্রবাবিলিটির নোটেশন দিয়ে হতে পারে। পরবর্তীতে আমি দেখাবো যে প্রবাবিলিটি বের করতে গেলে ডাবল ইন্টিগ্রেশন কেন, যদি আরও ডাইমেনশনটা বেড়ে যায় তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন দিয়েও পাবো। তার মানে কি, প্রবাবিলিটি তোমার এরিয়াও হতে পারে, প্রবাবিলিটি তোমার ভলিউমও হতে পারে। তো এইভাবে করে চ্যাপ্টারগুলো আস্তে আস্তে করে এগোবে। একটা সময় পরে
ফিল করবে, যারা স্ট্যাটিস্টিক্স পড়ে নিয়েছো তারা অনেকটা জানো, তবু আমি বলছি একটা সময় মানে ডিস্ট্রিবিউশন ওয়ানের পরে তোমার মনে হবে তুমি প্রবাবিলিটি করছো না ইন্টিগ্রেশন করছো, বুঝতেই পারবে না। তুমি প্রবাবিলিটি করছো না অ্যানালাইসিস করছো, বুঝতেই পারবে না যে কি হচ্ছে স্যার, অ্যানালাইসিসের মতো চলে গেল। হ্যাঁ, ওই দিকে আমরা যাব। আর প্রবাবিলিটি যদি অ্যানালাইসিসের টিচার পড়ায় তো অ্যানালাইসিসের মতো হবে। আর যখন প্রবাবিলিটি অ্যাপ্লাইডে টিচার পড়াবে তখন কি করবে, ডেটা দেওয়া আছে, যেটা স্ট্যাটিস্টিক্স তোমরা এইচএস লেভেলে করেছিলে, ট্যালি মার্কস, তারপরে ডেটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওই টাইপের করা হবে। ওই টাইপের থিওরি নেই আমাদের, আমাদের অঙ্ক বেস নেই, আমাদের থিওরি বেস। অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি মানে থিওরিটাকে ডেভেলপ করতে চাইছি, অঙ্ক তুমি কম করো চলবে। ওকে, তো আমরা পরবর্তীতে কি কি চ্যাপ্টারগুলো পড়বো সেটা তোমরা একটু দেখো, সেইভাবে করে আস্তে আস্তে করে ভাবাবো। 2 নম্বর চ্যাপ্টার, ইচ্ছে করে আমি চ্যাপ্টারগুলোকে পরিচিতিটা দিচ্ছি। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে যে চ্যাপ্টারটাকে বলা হয় কম্পাউন্ড কম্পাউন্ড এক্সপেরিমেন্ট। কিন্তু রিসেন্ট দিনে কম্পাউন্ড এক্সপেরিমেন্টটা জানি না কেন যেন আউট অফ সিলেবাস হয়ে গেছে। অর্থাৎ কম্পাউন্ড এক্সপেরিমেন্টটা রিসেন্ট দিনে দেখছি আমাদের সিলেবাস থেকে এটা বাদ চলে গেছে। তো কম্পাউন্ড এক্সপেরিমেন্টের ছোট ছোট কিছু কথাবার্তা যেটা আমাকে বলতেই হবে, সেই কথাবার্তাগুলো আমরা বলে এই চ্যাপ্টারটাকে ইগনোর করব। কিন্তু যে চ্যাপ্টার থেকে প্রবাবিলিটিটা শুরু হয় সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন। কিন্তু ডিস্ট্রিবিউশন আবার দু ধরনের হতে পারে। ডিস্ট্রিবিউশন দু ধরনের হতে পারে, সেটা কেমন? একটা ওয়ান ডাইমেনশনের ডিস্ট্রিবিউশন হতে পারে, আবার আরেকটা ডিস্ট্রিবিউশন তুমি পাবে যেটা হায়ার ডাইমেনশনের ডিস্ট্রিবিউশন। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কিন্তু সেটা হায়ার ডাইমেনশনের ডিস্ট্রিবিউশন, ওই জন্য ওটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 2 বলে। যদিও আমাদের সিলেবাসে হায়ার ডাইমেনশন যে ডিস্ট্রিবিউশনটারে বাবা সেটা 2 দিয়ে লেখা হয়, মানে 2 ডাইমেনশনে আমাদের সিলেবাসে আছে। আমাদের সিলেবাসে 3 ডাইমেনশন নেই, জাস্ট 2 ডাইমেনশনটাই ম্যাক্সিমাম, তার বেশি আমাদের সিলেবাসে নেই। যদিও আমাদের সিলেবাসে এইটুকুই আছে, আর কিছুই নেই। এবার তুমি বলতে পারো তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে। আমি ইয়েস, পরপর পরপর পড়তে হবে। কেউ যদি বলে যে ডিস্ট্রিবিউশন 2টা আমি প্রথমেই পড়তে চাইছি, ইম্পসিবল। কারো সাধ্য নেই তোমাকে ডিস্ট্রিবিউশন 2 পড়াবে, আগে ডিস্ট্রিবিউশন 1 পড়তেই হবে। এরপরে কি আসবে? এরপরে যেটা আসবে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে প্রবাবিলিটি থেকে কি আশা আকাঙ্ক্ষা করছো সেইগুলোর কথা বলা হচ্ছে এক্সপেকটেশন। ওই এক্সপেকটেশন আবার 1 ডাইমেনশনে একটা হতে পারে আর 2 ডাইমেনশনে একটা হতে পারে, ওই জন্য ওটাকে আবার পরের এক্সপেকটেশন বলা হচ্ছে। 2 ডাইমেনশন না বলে এটাকে বলা হয় হায়ার ডাইমেনশন, কিন্তু হায়ার ডাইমেনশন আমি 2 ডাইমেনশন বলছি। তাহলে 6টা চ্যাপ্টার হলো। লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে, লাস্ট যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার বলছে তুমি প্রবাবিলিটিতে আবার সিকোয়েন্স করো। সিকোয়েন্স করলে তার কনভার্জেন্ট আসবে, ডাইভার্জেন্ট আসবে, বলছে ওই সমস্ত কথাবার্তাগুলো এখানে থাকবে, যেটাকে বলা হচ্ছে কনভার্জেন্স অফ সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। দ্য কনভার্জেন্স অফ সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, এই কথাটি হচ্ছে লাস্ট চ্যাপ্টার। এই হলো প্রবাবিলিটির চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে 50 নাম্বার আসবে, যেটা 50 45 45, তাই বলেছিলাম কি ভুল বলছে? আর 45 আর ওইদিকে 35, না ওইদিকে 30, ইয়েস। তাহলে স্ট্যাটিস্টিক্সে প্রবাবিলিটিতে 45 আর স্ট্যাটিস্টিক্সে 30। তাহলে এই কটা চ্যাপ্টার থেকে 45 মার্কস আসবে, অতিরিক্ত নাম্বার আছে। সেই জন্য তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যা পড়বে তাই কমন পাবে। তো এই হলো, আমি লেআউটটা দিচ্ছি তোমার কাছে, একটা সুন্দর লেআউট থাকুক যে আমি কোনটার পর কোনটা পড়বো। কেউ যদি বলে স্যার আমি এই চ্যাপ্টারটা পড়তে চাইছি, হবে না, ইম্পসিবল। তোমাকে একদম এই কন্টিনিউশনটাই করতে হবে, আর কোনো উপায় নেই। এবার আমি বলছি যখন, তো একটু আর একটু বলে নেই। বলছে তাহলে এরপরে আমরা কি পড়বো? স্ট্যাটিস্টিক্স পড়বো। তাহলে স্ট্যাটিস্টিক্সেরও কি এরকম চ্যাপ্টার আছে পরপর? আমি যে হ্যাঁ, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা বলছে যে স্যাম্পল কাকে বলে বা র্যান্ডম স্যাম্পল কাকে বলে, একদম প্রথম চ্যাপ্টার। সেটাকে আমি বলতে পারি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কাকে বলে, এটা ফার্স্ট চ্যাপ্টার। তার সঙ্গে স্যাম্পল কি জিনিস এই সব কথাবার্তাগুলো থাকবে। 2 নম্বর যে চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারটা বলছে
এস্টিমেশন। 2 নম্বর চ্যাপ্টার বলছে এস্টিমেশন। এস্টিমেশন কি জিনিস? অফ এ প্যারামিটার। তাহলে প্যারামিটারের এস্টিমেশন, এটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। প্রথম প্রথম একটু অদ্ভুত অদ্ভুত লাগতে পারে, কিন্তু চ্যাপ্টারগুলো মুখস্থ হয়ে যাবে। তারপরে আসবে আমার ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল এস্টিমেশন। তারপরের চ্যাপ্টারটা হচ্ছে ইন্টারভ্যাল এস্টিমেশন। তারপরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বাইভেরিয়েট। কি বলছো? কি বলছো? এই সুযোগটা আমার পরের বক্তা দীর্ঘদিন সেনাবাহিনীতে কিন্তু নিজের যাবতীয় পরিশ্রম দিয়েছেন, তার নয় পারিবারিক ভাবেও সবাই পুত্ররা এই মুহূর্তে সেনাবাহিনীতে তীর্থঙ্কর কি করছো তুমি? মিউট করে আনমিউট করে, দেখেছো? যা খুশি। নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বাইভেরিয়েট স্যাম্পল। বাইভেরিয়েট স্যাম্পল 5 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে হাইপোথেসিস, টেস্টিং অফ হাইপোথেসিস বলে অনেকে। তো এই হলো টোটাল চ্যাপ্টার, সেটা হচ্ছে 30 নাম্বার। তাহলে আমি সিলেবাসটা একদম পুরো ওভারভিউ দিলাম যে এই চ্যাপ্টার থেকে আমার 30 মার্কস আসবে, আর এই চ্যাপ্টারগুলো থেকে আমার 45 মার্কস আসবে। কথা বোঝা গেছে? এবার এবার প্রবাবিলিটি থিওরির যে জায়গাটা আমি তোমাদেরকে জোর দিচ্ছিলাম, যে যে ডেফিনেশনগুলো পাস্কেল অ্যান্ড ফার্মেট দিতে শুরু করলেন, সেই ডেফিনেশনগুলো হচ্ছে প্রবাবিলিটির প্রিলিমিনারি টপিক। তো প্রিলিমিনারি ডেফিনেশনগুলোর জন্য, লেখাটা একবার দেখান সিলেবাসটা। হ্যাঁ, প্রিলিমিনারি ডেফিনেশনের জন্য আমরা ছোট ছোট যে ডেফিনেশনগুলো আছে সেগুলো পরীক্ষার পারপাসও আছে, অর্থাৎ আসতে পারে পরীক্ষায়, এমন না যে পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসতে পারে। সেগুলো আস্তে 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 করে আমি লিখেও দিচ্ছি, ধরে ধরে পড়াবো। আমি বারবার বলছি তোমাদের ক্লাসগুলো একটু লেন্দি হবে, সহ্য করে যাবে। বাট তোমরা আসলে এমন যুগে মানুষ হয়েছে, এমন যুগে মানুষ হচ্ছ, যেখানে এন্টারটেনমেন্টটা তোমরা 1 মিনিট 1.5 মিনিটে চাও। 1 মিনিটে স্যার সব বুঝিয়ে দিন, 1 মিনিটে রিলের মতো করে বোঝাতে বলছো। পারবো না আমি রিলের মতো করে বোঝাতে, আমাকে ডিটেলসই বলতে হবে। আমি যতই পড়াই না কেন, হালকা মুডে পড়ানো চাই না। লেখা হয়ে গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে প্রিলিমিনারি ডেফিনেশনের যে কথা বলছিলাম, সেই ডেফিনেশনের জন্য আমি একটা নোট আছে, সেই নোটটা আমি তোমাদেরকে দিয়েও দেবো। তোমরা যদি মনে করো যে আমি স্যার লিখবো না, আমি চলবে, অসুবিধা কিছু নেই, এখান থেকে তোমরা নিতেও পারো, পর 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 করে পাবো। কিন্তু যদি মনে করো যে আমাকে একটু হালকা করে লিখে দেওয়া উচিত, আমি যে লিখে দিচ্ছি। কারণ আমাদের প্রথম যে জায়গাটা আসবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টের র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে। র্যান্ডম এক্সপেরিমেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই অ্যান এক্সপেরিমেন্ট? তো বুঝি, কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে? র্যান্ডামলি এক্সপেরিমেন্টটা হয়েছে, এটার মানে কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট কথাটি মানে হচ্ছে, র্যান্ডম মানে কি? র্যান্ডম মানে যা খুশি যাচ্ছে তাই, মানে যা খুশি তুমি চুজ করতে পারো। অর্থাৎ র্যান্ডামলি চুজ করেছো কথাটি মানে চোখ বন্ধ করে চুজ করেছো, কোনো পার্সিয়ালিটি করোনি, এটাকে বলেছে র্যান্ডামাইজ করা হয়েছে। তো এক্সপেরিমেন্ট মানে কি? এই যে কয়েনকে এইভাবে টস করছো, এটাকেই বলছি এক্সপেরিমেন্ট। কয়েনকে এইভাবে টস করাটাকে বলছি এক্সপেরিমেন্ট। আমি যদি বলি যে লুডুর ছক্কা ডাইসটাকে এভাবে থ্রো করলাম, সেটাকেই বলছি এক্সপেরিমেন্ট। ডাইস এইভাবে থ্রো করলাম, এটাই এক্সপেরিমেন্ট। যদি তোমরা আমাকে বলো যে কার্ড খেলছো, তাহলে কার্ডগুলো ডিস্ট্রিবিউট করা, 4টে প্লেয়ারের মধ্যে কার্ডগুলোকে যে ডিস্ট্রিবিউট করছো, ওটাকেই আমি বলছি এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্ট আর নতুন কিছু নয়। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে এই ডিস্ট্রিবিউট করা, কিন্তু ওটাকে কখন র্যান্ডম বলা হবে? বলছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে গেলে 3টে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সেই 3টে কন্ডিশন কি কি আমি তোমাদের আস্তে আস্তে করে ভাবাচ্ছি। আচ্ছা, আমরা যদি বলি যে কয়েনকে আমি টস করছি, তো একটা কয়েন, তো কয়েনের কি কি ফেস থাকতে পারে? একটা হেড আর একটা টেল, এরকম টাইপ ফেস থাকতে পারে। যদি সেটা বিট কয়েন টাইপের হয় বা অন্য কিছু হয়, তো তার ফেসগুলো আলাদা হবে, কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে এটা হেড বলা হচ্ছে, এটাকে টেল বলা হচ্ছে। তাহলে এই হেড আর টেলের যে স্যার বিটকয়েন কালেকশনটা, মানে? বিটকয়েন, এখন বিটকয়েনটা ব্যান্ড হয়ে গেছে, কিন্তু বিটকয়েন বলে দেখবে কয়েনগুলো আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো
আমি বললাম না যে প্রবাবিলিটি থিওরি জন্য ওই যে চেভিলিয়ার ডিমরের যে কথা বলছিলাম, তো চেভিলিয়ার ডিমরের যদি আমি এখানে যদি আমি সার্চও করি তো উনার পুরো হিস্ট্রিটা চলে আসবে, দারুণভাবে দেখতে পাবে। বিটকয়েন ব্যান হয়ে গিয়েছে? বিটকয়েন লিগ্যাল আর বলছে না তো। না, অনেক দাম, ওই জন্য জিজ্ঞাসা করলাম। আর এই হলো চ্যাভিলিয়ার ডিমরে। চ্যাভিলিয়ার ডিমরে চ্যাভিলিয়ার ডিমরে উনি পুরো ওনার হিস্ট্রিটাও এখানে আছে, আমি গুগলেও পড়ে দেখেছি যে কি বলতে চাইছে। এই যে চ্যাভিলিয়ার ডিমরে যে পাশা সমস্যা কি, দেখো এখানে যে বলা আছে না যে এটা কি, তাহলে এটা বলছে ডিমরের প্যারাডক্স অ্যান্ড বার্থ অফ প্রবাবিলিটি থিওরি, এখান থেকে হয়েছে। এই জায়গায় যেটা দেখাতে চাইছে যে প্যারিসে যে ওরা মিট করেছিল তার মিটিংটাকে এরা সিম্বলিক্যালি বলতে চাইছে যে এই মিটিংটাকে বলা হচ্ছে যে প্রবাবিলিটি থিওরির বার্থ, অর্থাৎ অরিজিনটাকে বলা হচ্ছে, এখান থেকে বলা হচ্ছে অরিজিনটাকে। ইভেন জানো চেভিলিয়ার ডিমরের যদি তুমি বলো যে উনার প্রবাবিলিটি থিওরির ওপর যে বই আছে সেই বই পর্যন্ত আছে, প্যারাডক্সের ওনার যে বুক সেই বুকটা পর্যন্ত আছে, সেটাও অ্যামাজনে পর্যন্ত ওই বুকটা পাওয়া যায়, অরিজিনাল বুক ফর চেভিলিয়ার ডিমরের জন্য, যে পাস্কেল আর তোমার হচ্ছে ফার্মেট এই দুজন মিলে যে এটা করেছিলেন সেই বুকটা অরিজিনাল ভার্সনটা তোমরা পাবে চেভিলিয়ার ডিমর। যদি বিটকয়েনের কথা বলছো তাহলে বিটকয়েন তুমি সার্চ করো তাহলেই বুঝতে পারবে। বিটকয়েন বিটকয়েন মানে অনেকটা শেয়ার মার্কেটের মতো, ওই কয়েনটা তুমি নিলে তো এখন বিটকয়েনের কেমন শেয়ার চলছে দেখতে পাচ্ছ, শেয়ার। তো শেয়ার মার্কেটে কিন্তু রিসেন্ট দিনে বিটকয়েন কেমন দেখতে যদি বলো তাহলে বিটকয়েনটা এই টাইপের দেখতে, বিটকয়েন এই টাইপের দেখতে, এগুলো হচ্ছে বিটকয়েন, এরকম টাইপের দেখতে বিটকয়েনগুলো। মানে স্যার দেখতে না অত দামি কয়েন, স্যার হুট করে ব্যান হয়ে গেল তাই আর কি জিজ্ঞাসা। না ব্যান্ড হয়নি, মানে হ্যাঁ, লিগাল দেখান আর নয়। একবার কয়েনটা হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছে, কয়েনের ছবিটা দেখান, নেট কেটে দেন। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখতে ইচ্ছে হচ্ছে, কত কোয়েরি, ওই ছবিটা তো জুম হচ্ছে না রে বাবা। বিটকয়েন একটা সিম্বল টাইপের, কারণটা হচ্ছে তুমি যখন শেয়ার মার্কেটে যখন কিছু ইনভেস্ট করছো শেয়ারে, তো শেয়ারে ইনভেস্ট করতে গেলে তোমাকে কি দেবে, একটা সার্টিফিকেট দেবে। ধরে নাও তুমি বলছো শেয়ারে আমি স্যার গোল্ড নিয়েছি, তাহলে গোল্ড যদি নাও তাহলে সেক্ষেত্রে কি হয় জানো তো, যে গোল্ডের জন্য তোমাকে অরিজিনাল গোল্ড দেবে না, তুমি গোল্ড ওই শেয়ারটা দিয়ে তোমাকে একটা ডকুমেন্টস দেবে, গোল্ড তুমি চোখে দেখতে পাবে না। ঠিক ওরকম বিটকয়েনটাও তাই, যে তুমি বিটকয়েনে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে তোমার বিটকয়েনটা একটা প্রাইস শেয়ার মার্কেটের মতো আপ ডাউন করে, তাহলে যে সময়টাতে তুমি কম দামে নিয়েছো পরে যদি বেশি দাম হয় তাহলে তোমার এটা, কিন্তু এটা এত বেশি মানে ফ্ল্যাকচুয়েট করছিল তার জন্য এটাকে লিগাল নয় বলে ঘোষণা করেছিল, সেই জন্য আমি বললাম এটা ইলিগালের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু তোমরা দেখবে যে শেয়ার মার্কেট, শেয়ারে অনেকে ইনভেস্ট করে, আমিও টুকটাক শেয়ারের সম্পর্কে অনেক জ্ঞান আছে আমার শেয়ার সম্পর্কে। তুই বলছো কেন স্যার শেয়ার কি করে আপনি জানলেন? ম্যাথমেটিক্সের ছেলে পেলে শেয়ার জানবে না এটা কি করে হতে পারে? যে সারাক্ষণ ক্যালকুলেশন নিয়েই সব কিছু করে তার ওই শেয়ারটা জানবে না এটা হতে পারে? তা আমার ক্যালকুলেশন বা ওই টাইপের জায়গাগুলো আমার মধ্যে তো মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। যদি বলে যে কেন, তার উত্তর হচ্ছে, প্রথম উত্তর হচ্ছে যে স্কুলের যদি কোনো কিছু কাজ হয় তো স্যালারি সাবমিট করতে হবে, কে করবে? আমাকে করতে হবে। পেনশনের হিসাব নিকাশ করতে হবে, কে করবে? আমাকে করতে হবে। না হলে কাকে করতে হবে? ম্যাথমেটিক্সের টিচারকে খুঁজে করা হবে। কোনো কিছু ধরো পিএফ নিয়ে যখন প্রভিডেন্ট ফান্ড নিয়ে কত অ্যামাউন্ট ঢুকলো না ঢুকলো কে করবে? দেখবে যে ম্যাথমেটিক্সের টিচার করতে হবে। অর্থাৎ এইগুলো সব নিজের হাতে আমি করি, আমি একটা স্কুলের নিজের হাতে
কোনোদিন স্যালারি, সবার স্যালারি আমি করি, কোনোদিন নির্ভুলভাবে হবে, কোনোদিন ভুলভাল স্যালারি সাবমিটই হবে না, কারণ রিকুইজিশন দিলে তবেই স্যালারি ঢুকবে। ঠিক ওরকম রিটায়ারমেন্ট কেউ যদি হয়, তার সারা জীবনের যে পেনশনের ক্যালকুলেশন সেটা আমার হাতে হয়। এটা কেন হয়? কারণটা হচ্ছে আমরা ডেটাটাকে না খুব সুন্দর করে অ্যানালাইজ করতে পারি। তুমি বলছো স্যার আমরা পারবো, হ্যাঁ পারবে, তোমরাও পারবে, তোমাদের খালি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। বলে না স্যার আমি যদি গ্র্যাজুয়েশনে ফেল করে যাই, আমি তাহলে কি করে পাবে? তাহলে তো তোমার বাবা মা পর্যন্ত তোমাকে ভরসা করবে না যে তুমি গ্র্যাজুয়েশনে ফেল করে গেছো। তোমার বাবা বললো নে বাবা 10 লাখ টাকা তোকে দিলাম, তুই বিজনেস শুরু কর, পারবেই না, দেবেই না। তুমি গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করো, ঠিক 10 লাখ টাকা তোমাকে একদম চোখ বন্ধ করে দিয়ে দেবে, দিয়ে বলবে যে তুই বিজনেস কর। কারণ জানে ও পুরো হারিয়ে যাবে না বা ফুটে যাবে না বা সে পুরো লসে রান করবে না, কারণ তার মধ্যে সেই ম্যাচুরিটি লেভেলটা বেড়েছে। আমি এটা ফিল করি। একজন শিক্ষিত ছেলেকে যদি কেউ ভরসা করে যে ও যখন কঠোর পরিশ্রম করেছে না, তখন তুমি অনেক কিছু শিখেছো, ঠেকেছো, অনেক কিছুতে সমস্যা হয়েছে, হ্যাঁ এক্সপেরিমেন্ট বলে না যে এক্সপেরিয়েন্স, তার একটা মূল্য আছে, তো এক্সপেরিয়েন্সের মূল্য আছে, তার সঙ্গে সঙ্গে শিক্ষারও মূল্য আছে। তো ম্যাথমেটিক্সের ছেলেপেলেগুলো যদি ম্যাথমেটিক্সে ভালো হয়, তো বিজনেসটাও খুব সুন্দর করে সামলাতে পারে। আমি শেয়ারের টুকটাক কি আমি ভালো জানি, শেয়ারে ভাবতে পারবে না অনেক কিছু। আমার নিজস্ব শেয়ারের অ্যাকাউন্ট আছে, আমি সে যেটা গ্রো বলে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে। এবার শেয়ার মার্কেটটা কখন জুয়া হবে জানো তো? যখন তুমি না বুঝে শেয়ার কিনছো। আর যখন তুমি শেয়ারটা বুঝতে পারছো যে এটার এই হচ্ছে ওই হচ্ছে, তখন ওটা জুয়ার মধ্যেই পড়ছে না, গ্যামলিংয়ের মধ্যেই পড়ছে না। কথা বুঝতে পারছো? বিটকয়েনটাও তাই, না বুঝে করলে তো সব গ্যামলিং, না বুঝে করছো সব গ্যামলিং, আর বুঝে করলে সেটা আর গ্যামলিং নয়, সেটা যেন একটা লিগাল জায়গায় চলে আসছে। যাই হোক, তো শোনো এবার, যখনই তোমার মনে হবে যে প্রবাবিলিটি নিয়ে আমরা একটু স্টাডি করতে চাইছি, ধরো যা যা তুমি পড়ছো রিসেন্ট দিনগুলোতে কি হয়, চ্যাট জিপিটি থেকে ছোট ছোট কিছু টার্ম পাওয়া যায়, ছোট ছোট জায়গাগুলো পাওয়া যায়, ছোট কি সবই পাওয়া যায়, কিন্তু তুমি কিছু ইনফরমেশন বের করে আনতে পারবে। তো চ্যাট জিপিটা ইউজ করতে শেখো। এবার চ্যাট জিপিটি ইউজ করে করে এমন অভ্যস্ত হয়ে গেলে যে স্যার আমার আর লিখতে ইচ্ছে করছে না। সেটা যেন না হয়, কারণটা তোমাদেরকে বলছি, একটা উদাহরণও দিচ্ছি। এসএসসিতে আমি এত কঠিন কঠিন কোশ্চিন করছি মানে মক টেস্টগুলোতে, দেখছি 59-এর মধ্যে 60-এর মধ্যে 59 পেয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখবে সব চ্যাট জিপিটি থেকে অ্যান্সার কিটা বের করে নিচ্ছে, দিয়ে ওখানে টুক করে বসে দিচ্ছে, কেউ আর ক্যালকুলেশন করছে না। মনে হচ্ছে যেন এরা পার্থ চ্যাটার্জির মতো কাউকে না কাউকে পাবেই, আর মোবাইলটা মনে হচ্ছে নিয়ে যাবে রিচার্জ করে, আর চ্যাট জিপিটিটা ওপেন করবে। মনে হচ্ছে যে এরকম পরিস্থিতি চলে এসে এখন যা পরিস্থিতি। ওই জন্য এই সময়গুলোতে তুমি ইন্টারনেট থেকে এত কিছু শিখতে পারবে ভাবা যায় না, এত কিছু শিখতে পারবে ভাবা যায় না। কিন্তু সেটা শেখার ধরনও আছে, যে আমি ক্যালকুলেশনটা অন্তত করি, তারপরে ক্রস চেক করলাম, সেটা হতে পারে। তুমি ওখান থেকে নিয়ে অ্যান্সারকে বসিয়ে দিলে, দিয়ে ব্যাস গরম করে চাকরিও পেয়ে যাবে। আর চাকরি পাওয়ার পর আবার চাকরি বাতিলও হবে, কত কি হবে। আর এই এই ইয়েতে মানে এই জীবদ্দশাতে যে তুমি কত কি দেখবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 6-7 বছর ধরে কেউ চাকরিও করবে, তার আবার চাকরি বাদও যাবে, সেই আবার তার যতদিন চাকরি করেছিল তার টাকা আবার সব কিছু ফেরতও দিতে হবে, আর সুদসহ সেইগুলোও তোমরা দেখবে, দেখে দেখে তারপরে বিতৃষ্ণা হয়ে তারপরে হয়তো বলবে যে আমি এবার যাই, বিদায় নেই। তেমন দিনকাল পড়েছে, সত্যি দিনকাল এরকম পড়েছে, খুব বাজে পরিস্থিতি। সেই কারণে আর কোনো ছেলেপেলে আর পড়াশোনার লাইনে আসতেই চায় না। তোমরা লাকিলি কেন যেন কি করে যে ট্র্যাপে পড়ে গেছো, দিয়ে তোমরা অন্তত খালি আছো, ট্র্যাপে পড়েছো না। বাবা মনে বলেছিল যে তোকে ম্যাথমেটিক্সই নিতে হবে, তুই ম্যাথমেটিশিয়ানই হবে, এরকম কিছু একটা ট্র্যাপে পড়েছো। নাহলে জন্মের পরে 3 ইডিয়ট সিনেমার মতো তোমার মা বা বাবা বলেছে আমার ছেলে ম্যাথমেটিশিয়ান হবে, ওই তারপরে ম্যাথমেটিশিয়ান, ব্যাস তারপর থেকে তোমরা ট্র্যাপে পড়ে গেছো, হতে পারে। আর ট্র্যাপে যখন পড়েছো তো এবার একটু পড়তে তো চাও না। না পড়াশোনা করে স্যার কি করে আমি স্যার ভালো রেজাল্ট করি, না পড়াশোনা করে কি করে আমি বড়লোক হব, না পড়াশোনা করে কি করে টাকা ইনকাম করব, এটা মনে গুগলও সার্চ করছো, ইউটিউবেও লিখছো হয়তো যে না পড়ে কি করে পাশ করা যায়, না পড়ে কি করে বড়লোক হওয়া যায়, না পড়ে কি করে
জ্ঞান অর্জন করা যায়। কি করে কি করছো কি জানি। চলো শোনো, তো যেটা কয়েনের কথা বলছিলাম, কয়েনের এই যে পয়েন্টগুলো রে বাবা, এদেরকে বলা হয় না আউটকাম, যে এটা একটা আউটকাম। তুমি বলছো কেন এটাকে আউটকাম কেন বলছি, তার কারণটা খুব স্বাভাবিক, যে আমি এটাও আউটকাম। তুমি বলছো কেন এটা বলছি, তার কারণটা খুব স্বাভাবিক। একটা কয়েনকে টস করলে তার ফিডব্যাক হিসাবে কি বেরোবে, আউটকাম কি পাবো। অর্থাৎ একটা আমি হেড পেতে পারি, এটাকে আউটকাম বলছি, না হলে একটা টেল পেতে পারি। আমি লুডুর ছক্কা যখন থ্রো করব তখন দেখবে 6টা ফেস থাকে। সেই ফেসগুলো তোমরা জানো, ডাইসের ফেসগুলো এমন টাইপের দেখতে। আর ডাইস লুডুর ছক্কা কেমন দেখতে সেটাও তুমি গুগলে সার্চ করো না, তাহলেই তো হলো। লুডোর ছক্কা কেমন দেখতে, এরকম টাইপের দেখতে। এবার লুডোর ছক্কার যে ফেসগুলো সেটা হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক একই রকম দেখো, একটা 1 ফেস বা একটা 3 ফেস, তারপরে 5 ফেস, তারপরে 4 ফেস, তারপর 6 ফেস, এইভাবে করে আসছে প্রত্যেকটা ডাইস। এটাকে বলা হচ্ছে ডাইস, লুডোর ছক্কা বা ডাইস বলা হচ্ছে দিস ওয়ান। তাহলে আমরা যদি এইভাবে ফেসগুলো লিখি 1, তারপর এটা 2, তারপর এটা বলবো 3, 3টা মনে হয় এরকমই আছে, এইভাবে আছে। 4টাকে আমি বলবো দিস ওয়ান, আর 5টাকে বলবো এমন, তারপরে 6 হচ্ছে দিস ওয়ান। এরকম লিখতে লিখতে তো ক্লান্ত হয়ে যাব। সেই কারণে বলছে অত জটিল করে লেখার দরকার নেই। 1 ফেসকে 1 দিয়ে লেখো, 2 ফেসকে 2 দিয়ে লেখো, 3 ফেসকে 3 দিয়ে লেখো, 4 ফেসকে 4 দিয়ে লেখো, 5 ফেসকে 5 দিয়ে লেখো, 6 ফেসকে 6 দিয়ে লেখো। তাহলে এই যে 1টা সেটা হচ্ছে একটা আউটকাম। কার আউটকাম? ডাইস বা লুডোর ছক্কা থ্রো করলে তার একটা আউটকাম হচ্ছে 1। ঠিক একই রকমভাবে 2টাও একটা আউটকাম, 3টাও একটা আউটকাম, 4টাও একটা আউটকাম, 5টাও একটা আউটকাম, 6টাও একটা আউটকাম। তা লুডোর ছক্কা থ্রো করলে কটা আউটকাম পাওয়া যাবে এমন। তুমি যদি বলো স্যার আমি কার্ড নিয়ে খেলা খেলছি, তো কার্ডে তোমরা টুকটাক জানো, তো তোমরা তো সারাক্ষণ কার্ডই খেলতে। আর কার্ডটা হচ্ছে সব থেকে প্রথম শিখেছো যদি বলি, তাহলে কখন বলো তো? ওই যে মাধ্যমিক জাস্ট দিয়েছিলে, তারপরে যখন ফাঁকা বসেছিলে তখনই তো কার্ডের খেলাগুলো শিখেছো নাকি? ব্রিজ গেম, 29, এগুলো শেখোনি? কে কে জানো? 29টা জানো, আর কি জানো না? কিছু জানার দরকারও নেই। আর খবরদার আবার এখন বলো না মাকে গিয়ে, মা আমি কার্ডটা আমার লাগবে, কার্ড আমাকে শিখতেই হবে। বলে কেন রে? হ্যাঁ প্রবাবিলিটি শিখছি তো, তার জন্য কার্ড আমাকে শিখতে হবে, তুমি আমার সঙ্গে খেলতে বসো। এটা আবার বলতে চেও না। কার্ডটাও একরকম গ্যামলিং এর মধ্যেই পড়ছে, টাকা দিয়ে খেললেই গ্যামলিং, বুঝতে পারছো? কার্ড আমার লাগবেই, আজকেই কিনে নেবে না, ওরকম করার দরকার নেই। যেমনটি তোমরা ছোটবেলা করেছিলে, যে ভর্তি হয়েছে বলছে আমার একটা কম্পিউটার লাগবে, ঠিক ওরকম। আর কম্পিউটার নিয়ে ব্যাস লাইফ তোমার ব্যান্ড হয়ে গেছে। আবার আবাদও হতে পারে। তো কার্ড কেমন দেখতে যদি বলো, কার্ড কেমন দেখতে, তো কার্ডের আবার 4 ধরনের। কার্ডের আবার কেমন গল্প, এই হচ্ছে কার্ড। কার্ডগুলো এই টাইপের দেখতে, অর্থাৎ একটা ফুল প্যাক অফ কার্ড যদি বলো, তাহলে ফুল প্যাক অফ কার্ড হচ্ছে এই টাইপের দেখতে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে? এটাকে লেখা যেতে পারে প্যাক অফ কার্ড বলে, বা এটা একটা নাম আছে যে সুইট অফ কার্ড, ডেক অফ কার্ড না, কার্ড ডেক, ডেক ডেক ডেক, ঠিক ঠিক, ডেক, দিস ওয়ান। তাহলে এই হলো আমাদের
কার্ডের একটা কমপ্লিট বান্ডিল। ওকে, তো কার্ডের বান্ডিলে আমাদের কি আছে? আমার প্রথম কথা হচ্ছে যে এটাকে টেক্কা বলা হয়। টেক্কা, এ মানে ওয়ান, যেন ওয়ানটা পাওয়ারফুল, তাহলে টেক্কা। এস বলা হয়, এস সিই। তারপরে 2 3 4 5 6 7 8 করে জে, কিউ আর কে, কে কিং। তাহলে এই হলো আমাদের টোটাল কার্ড। এটা কটা কালার আছে? 4টে কালার। তাহলে যদি কোনোদিন বলে যে একটা ব্রিজ গেমে তোমার টেক্কা আসবে, তার প্রবাবিলিটি কত, ওটার মানে হচ্ছে, ব্রিজ মানে হচ্ছে যে 4জন প্লেয়ার খেলবে, আর 2 নম্বর হচ্ছে প্রত্যেকের হাতে 13টা করে কার্ড থাকবে। এটা দেখো 13টা, এটা 13টা, এটা 13টা, এটা 13টা, ব্যাস ওইটুকু জানলেই হয়ে গেল, আর কিছু। এটা 29 হলে আবার গল্পটা একটু চেঞ্জ হবে, ব্রিজ গেম হলেও গল্প চেঞ্জ হবে। তো যখন কার্ডের অঙ্ক আসবে তখন আমরা তখনকার মতো করে বলবো। কিন্তু এবার কেউ কেউ বলতে পারে যে স্যার কার্ডের যখন প্রবলেম আসবে তাহলে ওগুলো আউটকাম কি? আমি যে আউটকাম হচ্ছে এটা একটা আউটকাম, এটা একটা আউটকাম, এটা একটা আউটকাম, এটা একটা আউটকাম, এদেরকে ডিস্টিংগুইশ করা যাচ্ছে। টোটাল আউটকাম কতগুলো আছে? 52টা আউটকাম আছে। তাহলে কার্ডের এক্সপেরিমেন্টটা কোনটা? এই যে ডিস্ট্রিবিউট করছো ওগুলোকেই আমরা এক্সপেরিমেন্ট বলছি। ওকে, তাহলে ক্লিয়ার তো? এখন পর্যন্ত সব বুঝতে পারছো যা যা বললাম? তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোনো একটা গেম প্রবলেমের র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে কি বলা হচ্ছে? ডেফিনেশনটাই বা কি? ডেফিনেশন বলছে অ্যান এক্সপেরিমেন্ট, কোনো একটা পরীক্ষাকে, এক্সপেরিমেন্টকে, সেই এক্সপেরিমেন্টের জন্য ই লেখা হচ্ছে, ইজ কল্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হবে ইফ following 3 conditions, 3টে কন্ডিশন, 3 conditions are satisfied. Following 3 condition are satisfied. 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয়। এটা পরীক্ষায় আসতে পারে ডেফিনেশন আকারে, যেহেতু কষ্ট করে পড়ছো সেই জন্য ডেফিনেশন হয়তো দিয়ে দিল। 1 নম্বর কন্ডিশন বলছে অল পসিবল আউটকাম আর নন ইন অ্যাডভান্স। বলছে আগে থেকে যত আউটকাম আছে সব আগে থেকে জানা থাকবে। অল পসিবল আউটকাম আর নন ইন অ্যাডভান্স, এই কথাটির মানে কি রে বাবা? এই কথাটির মানে হচ্ছে যে তুমি কয়েন টস করছো, তাহলে হেড কোনটা টেল কোনটা ওটা তোমার অপোনেন্ট জানবে, তুমিও জানবে। মানে এটা চিটিং করা যাবে না। একটা থিওরি ডেভেলপ করার সময় যদি চিটিং করো তাহলে থিওরিটাই চিটিং বাস থিওরি হবে। বুঝতে পারছো? থিওরি চিটিং বাস করতে চাইছি না, থিওরিটাকে পারফেক্ট করতে চাইছি। তাহলে ধরো কখনো কখনো হয় না যে কিছু কিছু কয়েনের ক্ষেত্রে যে তার টেল আর হেড এক পাশে আছে, আর অন্যদিকে হয়তো একটা ম্যাপ আছে বা অন্যদিকে অন্য একটা সিম্বল আছে। তা সেক্ষেত্রে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই দিকেরটাকে আমি হেড বলছি আর ওই দিকেরটাকে আমি টেল বলছি। অর্থাৎ কয়েনটা টস হওয়ার পর যদি দেখো যে হেড পড়লো আর তুমি বললে না এটাই হেড, বা টেল পড়লো এটা টেল, সেটা বলা যাবে না। অর্থাৎ আগে থেকে তোমাকে জানিয়ে দিতে হবে যে এই আউটকামটা এটা, ওই আউটকামটা এটা। অর্থাৎ আগে থেকে আমার এক্সপেরিমেন্ট হতে গেলে আউটকামগুলো জানা থাকবে। কার কার জানা থাকবে? বলছে যার সঙ্গে তুমি এক্সপেরিমেন্টটা করছো তাদের জানা থাকবে। এটা ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। সেই কন্ডিশনটা বলছে ইট ইজ ইম্পসিবল, এটা পসিবলই নয়, ইম্পসিবল টু প্রিডিক্ট। It is impossible to predict which outcome occur at a particular পারফরমেন্স। কোন একটা পারফরমেন্সে একটা পারফরমেন্স করেছো, আর প্রিডিক্ট কথাটি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। এটা মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। আমি বলছি এটা ইম্পসিবল, ভবিষ্যৎবাণী করা যাবে না। বলছি ভবিষ্যৎবাণী যদি করা যায় তাহলে বলছি ওটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। অর্থাৎ ভবিষ্যৎবাণী করা যাচ্ছে
অ্যাস্ট্রোলজ দিয়ে কিছু একটা, তাহলে ওটা প্রবাবিলিটি থিওরির মধ্যেই পড়ছে না। এটার মানে হচ্ছে যে তুমি একটা কয়েন টস করলে, কয়েন টস করে তোমার অপোনেন্ট চাইলো হেড, আর সে বললো যে দেখিস এবার হেডই পড়বে, আর সত্যি সত্যিই হেড পড়েছে, ওটার মানে ভবিষ্যৎবাণী নয়। ও বলেছিল যে হেড পড়বে, বাই চান্স মিলে গেছে, কয়েনসাইড করে গেছে, প্যারাডক্স হয়ে গেছে, মিলে গেছে। আমি যে হ্যাঁ হতে পারে, এটা ভবিষ্যৎবাণীর মধ্যে পড়ে না। পরের বার কয়েন টস করার পর দেখলে টেল পড়বে বললো, আর টেলই পড়েছে। আমি যেটা বাই চান্স হয়ে যেতে পারে, এটা কিন্তু ভবিষ্যৎবাণী করা বলে না। মেবি হতে পারে কোনো একটা কয়েন টস করেই যাচ্ছ আর বারংবার হেড পড়ছে, হতে পারে বারংবার হেড পড়ছে, সেটা হতে পারে। কিন্তু কোনো একটা সময় আবার টেল পড়তে যখন স্টার্ট করলো, আবার টেল রিপিটেডলি পড়ছে, হতে পারে। কিন্তু এগুলো ভবিষ্যৎবাণীর মধ্যে পড়ে না। যদি কোনো একটা কয়েন ভবিষ্যৎবাণী করা যায়, তাহলে ভবিষ্যৎবাণী যদি করা যায়, তাহলে আমি বলছি ওটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। কি বলছো, কি বলছো বলো, কি বলছো? আমার কথা কি ক্লিয়ার হচ্ছে রে বাবা, বুঝতে পারছো? সলের সিনেমা দেখেছো? সলের সিনেমা তো তোমার দেখার নয়, কথা নয়, তোমার বাবার দেখার কথা ছিল, তুমি কি করে দেখলে? স্যার একটু সাইডে দেখতে পাচ্ছি না বোর্ডটা। স্যার তাহলে প্রেডিকশন আর প্রবাবিলিটির মধ্যে কিছু ডিফারেন্স আছে তাহলে? প্রিডিকশন যদি করা যায়, তাহলে সেটা প্রবাবিলিটি থিওরির মধ্যে আসবে না। প্রিডিকশন করা যাবে না, অর্থাৎ শুধু তাই নয়, প্রিডিকশন শুধু না। ধরো তুমি বললে যে একটা স্যার ফর্মুলা আমি ইউজ করেছি, মনে করো তোমাকে বলা হলো যে কথা কথা বলছি, যে এই যদি গ্র্যাভিটি হয় আর এই ভেলোসিটিতে যদি যাও, তাহলে তোমার গ্রেটেস্ট হাইট কত। আমি যে হাইট আর গ্র্যাভিটি দিয়ে তো বের করার তো ফর্মুলা আছে। বা হয়তো ডিনামিক্সের মতো করে বলা হলো যে যদি কনস্ট্যান্ট এক্সিলারেশনে যায়, তাহলে বলো তো রে বাবা এক্স ডিস্টেন্স পৌঁছালে তার ভেলোসিটি কত হবে। আমি সেটা তো ফর্মুলা দিয়ে পেয়ে যাবো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2f(s)। সেটি স্যার ফর্মুলা দিয়ে পার্টিকুলারের পর কি লিখেছেন ওটা? পার্টিকুলারের পর পারফরমেন্স, পারফরমেন্স বানটা ভুলে গেছি। পারফরমেন্স, ঠিক আছে, ওকে। তাহলে ইট ইজ ইম্পসিবল টু প্রিডিক্ট হুইচ আউটকাম অকার অ্যাট এ পার্টিকুলার পারফরমেন্স। তা আমরা বলছি যদি ফর্মুলা দেওয়া যায় কোনো ক্ষেত্রে, তাহলে সেটা প্রবাবিলিটির মধ্যে পড়ছে না। কথা বোঝা গেছে? 2 নম্বর গেল। 3 নম্বর বলছে, 3 নম্বরটাও ইম্পর্টেন্ট, বলছে যে the experiment can be repeated infinitely many number of times under some identical condition। আইডেন্টিক্যাল কন্ডিশনের আন্ডারে এক্সপেরিমেন্টটাকে ইনফাইনাইটলি মেনি টাইম এক্সপেরিমেন্ট করা যাবে। এটার মানে কি বলতো, যে ধরো কয়েনকে টস করলাম, পরের বার আবার টস করলাম, টস করে করে প্রায় 2000 বার টস করার পর বলছো যে কয়েন আর টস করা যাচ্ছে না। আমি যদি ওরকম হতো, তাহলে ওই কয়েনটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট নয়। এক্সপেরিমেন্ট হতে পারে কিন্তু র্যান্ডাম নয়। তাহলে র্যান্ডাম হতে গেলে ওই কয়েনটা যতবার খুশি টস করা যাবে। তুমি বলছো আন্ডার আইডেন্টিক্যাল সাম কন্ডিশন, কেন বলেছি আইডেন্টিক্যাল কন্ডিশন? এই কারণে বলেছি, মেবি হতে পারে যে কয়েন তুমি টস করে যাচ্ছ, তোমার হাত লেগে গেছে, তাহলে কারণ ওটা টাইম সাপেক্ষ, বারবার করছে, হাত লেগে গেছে, তাহলে তোমার কয়েন কিন্তু অ্যাজ ইট ইজ থাকলো। তুমি এক্সপেরিমেন্ট করে করে তোমার হয়তো ক্লান্তি আসলো, তুমি অন্যজনকে ট্রান্সফার করে দাও, সে আবার ইনফাইনাইটলি মেনি টাইম কয়েন এক্সপেরিমেন্ট করতে পারবে। বা এমন একটা কয়েন নিয়েছো, সেই কয়েনটা অনেক ওজনের, হয়তো 1 কেজি ওজনের একটা কয়েন নিয়েছো, দিয়ে তাকে টস করতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বলছি ওই আইডেন্টিক্যাল কন্ডিশন কথাটির মানে হচ্ছে যে ওরকম উল্টো পাল্টা কয়েন নেওয়া যাবে না। যদি তুমি নিয়েও নাও, তাহলে তাকেই এক্সপেরিমেন্ট একজন পার্সন করবে না, হয়তো কোনো মেশিন করবে, তো মেশিনে সেট করে দিয়েছো, সে কয়েন টস করছে, হতে পারে। তাহলে আইডেন্টিক্যাল কন্ডিশনের আন্ডারে যদি র্যান্ডাম এক্সপেরিমেন্ট হয়, তাহলে সেই এক্সপেরিমেন্টটা রিপিটেডলি আমার
রিপিটেডলি আমরা অ্যাপ্লাই করতে পারবো। মনে করো একটা লুডুর ছক্কা থ্রো করছো, থ্রো করতে করতে হঠাৎ করে দেখলে যে 200 বার 300 বার করার পর তারপর দেখা গেলো যে আর লুডুর ছক্কা থ্রোয়ে হচ্ছে না, যেটা হতে পারে না। বা তোমাকে যদি কেউ বলে যে দোকান থেকে লুডু নিতে গেছো, দোকানদার তোমাকে বলছে যে এই লুডুটা নিয়ে যাচ্ছে, নিয়ে যান, এটা কিন্তু র্যান্ডাম এক্সপেরিমেন্ট নয়। বলে কেন? বলছে এটা 2000 বার খেলার পর আর খেলা যাবে না, এরকম নিশ্চয়ই বলে না। বুঝতে পারছো কথাটা? তাহলে সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট হতে গেলে এই কন্ডিশন যেমন স্যাটিসফাই করবে, ভবিষ্যৎবাণী করা যাবে না, আর 3 নম্বর হচ্ছে আউটকামগুলো আগে থেকে জানা থাকবে। একদম ক্লিয়ার? ছোট ছোট কথাবার্তা কিন্তু অনেক ডেপথে যাওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ মাথা ঘুরে যাচ্ছে? ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হোক, একটু বাড়াবাড়ি দরকার। বাড়াবাড়ি করলে তবেই ভালো থিওরি তৈরি হবে। আর চিটিং যদি করি তাহলে চিটিং বাস থিওরি তৈরি হবে। তুমি চিটিং করে পড়াশোনা করলে তোমারও পরীক্ষার সময় মনে হবে যে আমিও কি করে চিটিং করি, তো সেই চিটিং করতে দেবো না আমি। চিটিং করে কত দূর আর এগোতে পারবে? তাহলে র্যান্ডাম এক্সপেরিমেন্টের আমাকে যদি বলো এক্সাম্পল কি, তাহলে আমি বলবো কয়েন টস and throwing a dice are example of random experiment। কারণ তুমি কয়েন টস যদি করো সত্যি ওটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট। কেন? কারণ টোটাল 3টে কন্ডিশন স্যাটিসফাই করে যাবে। যতবার খুশি কয়েন টস করো, নো প্রবলেম, ভবিষ্যৎবাণী করা যাবে না, আর আউটকামগুলো আগে থেকে জানা আছে। ডাইসের ক্ষেত্রেও ঠিক একই, ডাইস যদি তুমি থ্রো করো সেও তোমার আউটকামগুলো সব জানা আছে। ইনফাইনাইটলি মেনি টাইমস তুমি এক্সপেরিমেন্টটা করতে পারবে। আর 2 নম্বর হচ্ছে ভবিষ্যৎবাণী করা যাবে না, তাহলে সেগুলো র্যান্ডাম এক্সপেরিমেন্টের মধ্যে পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি ওই ইভেন্ট পয়েন্ট কাকে বলবো, ইভেন্ট পয়েন্ট কাকে বলবো? ইভেন্ট পয়েন্টেরই আলাদা একটা নাম আছে, অনেকে বলে এটা স্যাম্পল পয়েন্ট কাকে বলা হয়। স্যাম্পল পয়েন্ট কি জিনিস? অনেকেই ওটাকে বলে যে আউটকাম, সেগুলো কি জিনিস? ইভেন্ট পয়েন্ট কি জিনিস, স্যাম্পল পয়েন্ট কি জিনিস? আমরা কথা কথা বলছি যে ধরো তুমি কয়েন টস করলে, তো কয়েন টস করলে তার যে আউটকামগুলো আসবে তার কালেকশনটা তো একটা সেটের মধ্যে থাকবে। ওই কালেকশনগুলোকে বলা হচ্ছে বা ওই পয়েন্টগুলোকে বলা হচ্ছে ইভেন্ট পয়েন্ট। বা এখানে ইভেন্ট পয়েন্ট না বলে, আমার মনে হয় ইভেন্ট পয়েন্ট না বলে এটা বলা উচিত ছিল ইভেন্ট স্পেস, ইভেন্ট পয়েন্ট না বলে। বুঝতে পারছো? তাহলে আমি একটু ভুলই বললাম। ইভেন্ট স্পেস কাকে বলে? ইভেন্ট স্পেস বা স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্ট স্পেস, আউটকাম, সেগুলো কি জিনিস? স্যাম্পল স্পেস বলে, ইভেন্ট পয়েন্ট স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস পয়েন্ট না বলে বলছে ইন আ র্যান্ডাম এক্সপেরিমেন্ট, in a random experiment, the collection of all outcomes, যে আউটকামস গুলো আসবে, কালেকশন অফ অল আউটকাম, কি বললাম? ইন আ র্যান্ডাম এক্সপেরিমেন্ট দ্য কালেকশন অফ অল আউটকাম connected to is called event space। এইগুলোকে বলা হচ্ছে ইভেন্ট স্পেস, ইজ কল্ড ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেস কথাটির মানে কি? যে কালেকশন অফ অল পসিবল আউটকাম বা স্যাম্পল স্পেস, অথবা স্যাম্পল স্পেসও বলতে পারো। ইট ইজ ডিনোটেড বাই, কিভাবে এটা ডিনোট করা হয়? এস দিয়ে সাধারণত স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেসকে ডিনোট করা হয়। ইনডাইরেক্টলি আমি বলতে চাইছি যে ফর এ কয়েন
কোনো একটা কয়েনের ক্ষেত্রে দ্য স্যাম্পল স্পেস বা আমি কি বললাম অথবা ইভেন্ট স্পেস যাই বলো না কেন, তাহলে সেই ইভেন্ট স্পেসটা কেমন দেখতে হবে? ইজ গিভেন বাই, কেমন দেখতে হবে? আমি এস সমান সমান, তুমি তো কয়েন টস করেছো, তাহলে হেড আর টেল এই কালেকশনটাকেই বলা হচ্ছে ইভেন্ট স্পেস, বা স্যাম্পল স্পেস বলা হচ্ছে এই কালেকশনটাকে। হেড আর টেল টাইপের যদি থাকে তাহলে তাদেরকে বলা হচ্ছে ইভেন্ট স্পেস। তুমি বলতেই পারো যে আমি দুটো কয়েন যদি থ্রো করতাম রে বাবা, তাহলে ফর টু কয়েন, দুটো কয়েন যদি একসঙ্গে থ্রো করো তাহলে দ্য ইভেন্ট স্পেস, এর ক্ষেত্রে ইভেন্ট স্পেস কেমন দেখতে হবে? আমি যে ওর ক্ষেত্রে ইভেন্ট স্পেস ইজ গিভেন বাই, কেমন দেখতে হবে ওটা? তারও উত্তর দিয়ে দিচ্ছি এস। সেই ইভেন্ট স্পেসে কি হবে না, হেড, দুটো তো কয়েন টস করেছো, তাহলে সেটা হবে ওই দুটো কয়েনের ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্টটাকে কি করে লিখতে পারি? আমি যে বলতে পারি যে হেড হেড আর কি হতে পারে, আমি যে হেড টেল আর কি হতে পারে, টেল হেড আর কি হতে পারে, টেল কমা টেল। তুমি বলছো স্যার কটা পয়েন্ট থাকবে? নিয়ম বলছে যে এর মধ্যে যদি দুটো পয়েন্ট থাকে তাহলে দুটো কয়েন মানে এই দুটো পয়েন্টের যে সেট তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, আর কার্টেসিয়ানের প্রোডাক্টের মধ্যে কটা থাকে? কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে এমন থাকে। এবার তুমি বলছো স্যার এটা বুঝবো কি করে? টেকনিকটা শোনো। দুটো কয়েন সাইমালটেনিয়াসলি থ্রো করতে পারো, আর দুটো কয়েন তুমি বলতে পারো যে রেকারেন্সলি থ্রো করতে পারো। একবার করলে পরের বার আরেকবার করলে সেটাও করতে পারো। তা আমি প্রথমবার কয়েন টস করলাম, দেখলাম হেড এসছে, তাহলে হেড আসলো, নোট করলাম হেড এসছে। দ্বিতীয়বার কয়েন টস করলাম, আমার হেড এসছে, তাহলে কোন আউটকামটা পড়েছে? আমি যে এই আউটকামটা পড়েছে। এবার কেউ বলতে পারো যে স্যার এটা এটা কি দুটো আউটকাম? না, এটা একটা আউটকাম। দুটো কয়েন টস করেছো সেটাই একটা এক্সপেরিমেন্ট, দুটো কয়েন টস করাকেই এক্সপেরিমেন্ট বলছি, তার আউটকাম হচ্ছে দিস ওয়ান। এবার কেউ বললে যে প্রথমবার কয়েন টস করলাম হেড আসলো, পরের বার আবার টেল আসলো, তাহলে এই যে স্পেসটা দেখছো বাবা, এইটাকে বলা হচ্ছে তাহলে হেড কমা টেল, মানে প্রথমবার হেড পরের বার টেল। এই সিম্বলটা কি বলছে? প্রথমবার টেল পরের বার হেড। এই সিম্বলটা কি বলছে? প্রথমবার টেল পরের বারও টেল। তাহলে দুটো কয়েন থ্রো করলে তার অল পসিবল আউটকাম সেটা এমন দেখতে। আমার কথা কি সুন্দর বোঝা যাচ্ছে না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দুটোকে অনেকবার সাইমালটেনিয়াসলি করলেও তো হবে, একই, তাহলে এটা ওটাই হবে। বললাম একই। এগুলো অনেকবার পড়িয়েছি, আমার মুখস্থ হয়ে গেছে, আমাকে আর আলাদা করে পড়ে দেখতে হয় না। স্যার তবে কয়েন বাড়ালে আউটকামও বেড়ে আসবে তো স্যার, হ্যাঁ, স্যাম্পল স্পেসটা বাড়বে। তাহলে তুমি বলো আমাকে তিনটে কয়েনের ক্ষেত্রে কি হবে, এটা জিজ্ঞাসা করছো নিশ্চয়ই। তা তিনটে কয়েনের ক্ষেত্রে কি হবে? 2 × 2 × 2 মানে 8টা পয়েন্ট থাকবে। তাহলে 8টা পয়েন্টের ক্ষেত্রে কি হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফর 3 কয়েন, তিনটে কয়েনের জন্য, তিনটে কয়েন যদি তুমি থ্রো করো তাহলে এস মানে ইভেন্ট স্পেস এস সমান সমান কত হবে? হেড কমা হেড কমা হেড, তিনটেই হেড পড়েছে সেটা হতে পারে। হেড কমা টেল এটা হতে পারে। হেড কমা টেল কমা হেড ওটা একটা হতে পারে। হেড কমা টেল সেটা একটা হতে পারে। এবার হেড কিন্তু 4বার হয়ে গেছে, আর হেড হবে না। তাহলে প্রথমবার এবার টেল, তারপরে হেড, তারপরে টেল হতে পারে বা হেড হতে পারে। তারপরে কি হবে? টেল, তারপরে হেড, তারপরে টেল হতে পারে। আর কি হবে? টেল, তারপরে এইখানে টেল, এখানে হেড হতে পারে। আর লাস্ট ওয়ান কি হবে? টেল, তারপরে কি হবে? টেল, তারপরে কি হবে? টেল, এটা একটা হতে পারে। আমি যে আর কি কোনো পয়েন্ট থাকবে, আমি বলছি না, 1 2 3 4 5 6 7 8 এর বাইরে আর কোনো পয়েন্ট থাকতে পারে না। কখন এটা? তিনটে কয়েন যদি আমরা একসঙ্গে থ্রো করতাম, সাইমালটেনিয়াসলি থ্রো করতাম বা রেকারেন্সলি থ্রো করতাম, তো আমার এই ঘটনাটি ঘটতো। কেউ যদি আমাকে বলো ইভেন্ট স্পেসের মানে যা বুঝলাম, এরপরে যদি আমাকে বলো যে 4টে কয়েন টস করলে কি হবে, 4টে কয়েন আর বলছি না, এরপরে ধরো বললাম যে ডাইস থ্রো করলে কি হবে। ফর throwing a dice, the event space is given by, ডাইসের ক্ষেত্রে ইভেন্ট স্পেস ইজ গিভেন বাই, কেমন দেখতে হবে ইভেন্ট স্পেসটা?
বলছি ডাইসের ক্ষেত্রে তার ইভেন স্পেস এস এর মান হবে 1 2 3 4 5 6, ছটা ফেজ। ছটা ফেজ আর ডট 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 করে লেখা যাবে না, কি লিখতে হবে 1 তারপরে 2 3 4 5 6 এইভাবে করে ইভেন ফেজগুলোকে আমার লিখতে হবে। কার জন্য রে বাবা? যখন থ্রোয়িং এ ডাইস, একটা ডাইসের ক্ষেত্রে এমন টোটাল পয়েন্ট কতগুলো আছে সেটাও তোমরা বুঝতে পেরে গেছো। ফর থ্রোয়িং 2 ডাইস, দুটো ডাইস যদি তুমি থ্রো করো, দুটো ডাইস যদি থ্রো করো, তাহলে দ্য ইভেন স্পেস কেমন দেখতে হবে? ইজ গিভেন বাই। তাহলে দুটো ডাইস যদি তুমি থ্রো করো তার ইভেন স্পেসটা একটু অদ্ভুত রকম দেখতে হবে। সেটা কেমন না, প্রথমটা তোমার 1 পড়লো, পরেরটা তোমার আবার 1 পড়লো, তাহলে 1,1 ফেজ থাকবে। আর কত হবে? 1,2 ফেজ থাকবে, 1,3 ফেজ থাকবে, 1,4 ফেজ থাকবে, 1,5 ফেজ থাকবে, 1,6 ফেজ থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ছটা ফেজ হচ্ছে প্রথমটা। আর কি হবে? আর হচ্ছে 2,1, তারপরে 2,2, 2,3, 2,4, 2,5 অ্যান্ড 2,6, এটা পরের ফেজটা। আর কি হবে? 3,1, 3,2, 3,3, 3,4, 3,5 অ্যান্ড 3,6। তারপরে কি হবে? 4 দিয়ে এরকম আসবে। তাহলে এইভাবে করে চলতে চলতে আলটিমেটলি লাস্ট লাইনটা আমি লিখছি 6,1, 6,2, 6,3 দিয়ে আলটিমেটলি কত হবে? 6,6। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম ফেভারেবল টু অ্যান ইভেন্ট, যেটা থ্রোয়িং অফ 2 ডাইস, সেটা কত হবে? ইজ 36। 36 কেন? কারণ এস এর মধ্যে পয়েন্ট ছিল তোমার 6, তাহলে এদের কার্তেসিয়ান প্রোডাক্টের পয়েন্টগুলোই যেন এর ইভেন্ট পয়েন্ট। তাহলে কত হবে? 6 × 6। তুমি ভাবো একবার, তোমরা যদি কেউ বলো যে আমি 3টে ডাইস একসঙ্গে থ্রো করব, তখন কিন্তু আউটকামের সংখ্যা কত হবে? 6³ 4টে ডাইস থ্রো করলে আউটকামের সংখ্যা আরো বেড়ে যাবে। যত বেশি আউটকাম হবে তত প্রবাবিলিটি কমপ্লিকেসি আসবে, জটিল গেম তৈরি হবে। তাহলে আউটকামের সংখ্যা যত বেশি হবে তত কিন্তু গেম প্রবলেমটা জটিল করে তৈরি করা যাবে, যেটা মুহূর্তের মধ্যে তার প্রবাবিলিটি বের করা যাবে না। আমার কথা হালকা বোঝা যাচ্ছে না একদম বোঝা যাচ্ছে না? অল্প বোঝা গেছে না একদম বোঝা যাচ্ছে না? মোটামুটি বোঝা গেছে? ওকে, তাহলে আউটকাম বা ইভেন্ট স্পেস কাকে বলে সেটা তোমরা বুঝলে। স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্ট স্পেস, এইগুলোর আউটকাম স্পেস, এগুলো একই কথা। এই কথাগুলোর আলাদা আলাদা কোনো গল্প স্বল্প নেই। এরপরে যেটা আছে সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট জায়গা, সেটা বলছে ইভেন্ট কাকে বলে। ইভেন্ট, কারণ ইভেন্ট কথাটির মানে হচ্ছে যে, তোমাকে বলতেই পারে যে ইভেন্ট কথাটির মানে হচ্ছে যে ঘটনা কাকে বলে। ইভেন্ট স্পেস মানে জানো তো ঘটনার দেশ, স্পেস মানে দেশ, বাংলায় পড়েছিলে। আর ইভেন্ট মানে হচ্ছে ঘটনা কাকে বলে, ফ্যাক্ট, ঘটনা কাকে বলে। তো ইভেন্ট ঘটনা মানে কি? মনে করো আমি বললাম যে আজকে বৃষ্টি হবে, তার সম্ভাবনা কত, তাহলে বৃষ্টি হওয়াটাকে বলছে ইভেন্ট। তাহলে বৃষ্টি হওয়াটা ঘটনা, তাহলে বৃষ্টি হওয়াটাকে ঘটনা ধরে নিলাম, নিয়ে তার প্রবাবিলিটি কত সেটা বের করবো। তাহলে প্রবাবিলিটি কিন্তু আমি ইভেন্টের বের করব। মনে করো আমি বললাম যে আমি যে এই পরীক্ষায় পাশ করব, তার সম্ভাবনা কত, তাহলে এই পরীক্ষায় পাশ করাটা একটা ঘটনা, তার প্রবাবিলিটি যদি কিছু আসে তাহলে বলবো পাশ করব, মানে পাশ করতে পারি। এবার দেখো মানে আমি তোমাদেরকে যে আরও একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে এ একটা ইভেন্ট, সেই ইভেন্টটা হচ্ছে যে আজকে বৃষ্টি হবে, তার সম্ভাবনা কত। তাহলে আজকে বৃষ্টি হবে সেটা হচ্ছে এ ইভেন্ট, তার প্রবাবিলিটি বের করছো মানে আজকে বৃষ্টি হবে তা নয়, কিন্তু তার প্রবাবিলিটি বের করছো, এটার মানে হচ্ছে তার প্রবাবিলিটি যদি 20% হয়, তার মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। যদি ওর প্রবাবিলিটি 75% হয়, তাহলে বুঝবো যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদিও আবহাওয়া দপ্তর বলেছে যে আজ থেকে নাকি আজকে রাত্রি 11টার পর থেকে নাকি বৃষ্টি হবে বলেছে, কিন্তু তাহলে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তার প্রবাবিলিটি যদি বের করতে চাই সেটা 75%। তুই বলছো কী করে বুঝলেন 75%? তার কারণ হচ্ছে 25% তো আবহাওয়া দপ্তরের নিউজ তো ভুল হতেই পারে, না হতে কিছু নেই। যখন আবহাওয়া দপ্তর যখন বলে দিল যে সুনামি হবে বা কোনো একটা সাইক্লোন হবে, তার মানে সাইক্লোন যে হবেই ওরকম তো কোনো গল্প নেই। তাহলে প্রবাবিলিটিটা মানে ওই জন্য সম্ভাবনাটা বলে, যেটা হওয়ার সম্ভাবনা এত।
যে এটা হতে পারে, এত সম্ভাবনা, অর্থাৎ চান্সেস হচ্ছে 90%, চান্সেস হচ্ছে 20%, মানে ওই জায়গা দিয়ে যাওয়ার সম্ভাবনা এত, এত বেশি তোমার ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা সম্ভাবনা, সেটা কিন্তু পারফেক্ট হিসাব দেওয়া হয় না, ওগুলোই প্রবাবিলিটি। তো ইভেন্ট কাকে বলে? ইভেন্ট হচ্ছে যে আমার ঘটনাটা কি, তা ঘটনাটাকে আমি খুব সহজ সাপটা ডেফিনেশন দিয়ে যদি বলি, বলছে যে ইন আ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইন আ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই, বলছে যে বলছে any subset of even space, any subset of even space, সেটা ধরো S, connected to this experiment, random experiment, connected to this random experiment is called event. ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হচ্ছে তুমি এনি সাবসেট, বলছে যে কোনো একটা সাবসেট দাও, সেটা ফাইনাইট হতে পারে, সেটা ইনফাইনাইট হতে পারে, যা খুশি হতে পারে, ফাইও হতে পারে, বলছে ফাইও হতে পারে, নো প্রবলেম, বলছে এনি সাবসেট অফ এ ইভেন্ট স্পেস ইজ কল্ড ইভেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি এক্সপেরিমেন্টটা করেছো কয়েন টস, এক্সপেরিমেন্ট হচ্ছে কয়েন টস, আর সাবসেট নিয়েছো ডাইসের, আমি সেটা হবে না। তুমি এক্সপেরিমেন্টটা করছো ডাইসের জন্য, আর এলিমেন্টগুলো নিচ্ছ, সাবসেটটা নিচ্ছ তোমার হেড আর টেল, আমি ওটা হবে না। ওই জন্য লিখেছি যে ইভেন্ট স্পেসটা যেটা নেবে সেটা হচ্ছে এস, সেই ইভেন্ট স্পেসটা র্যান্ডম এক্সপেরিমেন্টের কানেকশনে সংক্রান্ত ইভেন্ট স্পেস, তারই সাবসেট যদি নাও সেটা হচ্ছে ইভেন্ট। অর্থাৎ এক্সাম্পল দিয়ে বললে হয়তো তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। মনে করো যে ইন an experiment throwing a dice the event space S equals to কত? 1 2 3 4 5 6, এটা হচ্ছে ইভেন্ট স্পেস, এটা হচ্ছে ইভেন্ট স্পেস। তাহলে আমরা যদি ধরে নেই লেট এ মানে কি, এ মানে হচ্ছে 2 4 6, বা বি মানে আমি ধরে নিলাম যে 1 3 5, বা সি মানে আমি ধরে নিলাম, সি মানে ধরে নিলাম 6, বা ডি বলে কোনো একটা কিছু ধরলাম সেটা 5, বা ই বলে কোনো একটা ধরলাম সেটা হচ্ছে এস, ধরো সেটা এস, মানে ইটিসি, এরকম করে চলছে। যদি এটা ধরে নাও, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমি বলতে পারবো দেন বলো তো বাবা, এটা এস এর সাবসেট কিনা? এটা কি এস এর সাবসেট? তাহলে এটা ইভেন্ট। বিটা কি এস এর সাবসেট? তাহলে এটা ইভেন্ট। সিটা কি এস এর সাবসেট? ইভেন্ট। ডিটা কি এস এর সাবসেট? ইভেন্ট। ইটা কি এস এর সাবসেট? ইভেন্ট। তাহলে এটা সবাই ইভেন্ট, কথা বুঝলে? কিন্তু তুমি বলছো স্যার ফাই, আমি বলছি হ্যাঁ ফাই তো যে কোনো সেটের সাবসেট, তাহলে এটা ইভেন্ট। এসটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, তবুও ওটা ইভেন্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে দেন এ বি সি ডি অ্যান্ড ই, এইগুলো কি? অল আর সাবসেট অফ এস, এস এর এরা সবাই সাবসেট। সঙ্গে সঙ্গে আমি বলবো দেয়ারফর কি হবে? এস দেয়ারফর দে আর অল ইভেন্টস, এরা সবাই ইভেন্ট, এরা তাহলে ঘটনা, সবাই ঘটনা, এরা হচ্ছে ঘটনা। কারা কারা ঘটনা বললাম? এ একটা ঘটনা, বি একটা ঘটনা, সি একটা ঘটনা, ডি একটা ঘটনা, ই একটা ঘটনা। যদি আমাকে বলে যে আমি সবে স্যার লুডুর ছক্কা লুডু নিয়ে এসে আমাকে তো লুডু খেলতে গেলে রুম থেকে বেরোনোর জন্য 6 পড়তে হবে, তাহলে আমাকে আগে জানতে হবে প্রবাবিলিটি অফ সি কত। তুই বল স্যার এটা দিয়ে বুঝবো কি করে? যে এটা মানে বুঝবো যে 6 পড়ার সম্ভাবনা কত। আমি যদি 6 পড়ার সম্ভাবনা জেনে যাই,
তাহলে বুঝবো যে কতবার থ্রো করলে 6 আমার অন্তত একবার পড়বে। আর যদি যদি 6 পড়ার সম্ভাবনায় আমি যদি না বের করতে পারি, তখন সঙ্গে সঙ্গে আমি লুডোটা নিয়ে গিয়ে কোথায় যাবো? দোকানদারের কাছে যাব, যে কাকু 6 পড়ছে না, বলে ডিফেক্টিভ লুডো দিয়েছে। ওই ডিফেক্টিভ লুডোটাকে বলা হয় কি জানো তো? নট ইকুয়ালি লাইকলি, বা ওটাকে বলা হয় যে বায়াসড বলে না, আনবায়াসড হলে পারফেক্ট, বায়াসড বলা হয়। তার মানে এটা ডিফেক্টিভ ডাইস দিয়েছে। বা ঘুরিয়ে বলতে পারো যে আমাকে একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট যেন হয় ওরকম টাইপের একটা লুডো ছক্কা দিন, ডাইস দিন। তুই বলছি কেন? কারণ ওই লুডো ছক্কায় আমাদের 6 ফেসটা কোনো মতেই পড়ছে না। তুমি বলছো স্যার ওরকম হতে পারে যে আমি 50 বার থ্রো করার পর তারপর দেখলাম যে 6 একবারও পড়লো না? যে হ্যাঁ হতে পারে। আবার আরেকজনের প্রথম চান্সে 6 পড়ে গেলাম, যে হ্যাঁ হতে পারে। সম্ভাবনাতে সব কিছুই হতে পারে। আর সম্ভাবনার সঙ্গে আবার লাক গুলিয়ে ফেলো না, যে স্যার আমার পড়ছে না, আমার মনে লাক ভালো না। লাক সবার কম বেশি ভালো। লাক তো ঘষা মাজা করতে 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 হয়। পরিশ্রম করবে, তোমার লাক জলজল জলজল করবে। পরিশ্রম করবে না, তুমি লাক ধুয়ে ধুয়ে খাবে। আমি কিছুদিন ফিল করেছি, আমি জানি না তোমরা ফিল করো কি না। আমি যখন খুব ব্যস্ত থাকি, খুব ভালো থাকি। আর যখন ব্যস্ত থাকি না, কোনো দিন হয়তো 2 দিন 3 দিন ছুটি, আসলে খুব ব্যস্ত, সেখান থেকে যদি একটু রিলিফ পাওয়া যায় না, খুব আনন্দ লাগে। তোমাদের যদি আজকে ক্লাস করতে না হতো, খুব আনন্দ লাগতো। তুমি বলছে কি করতেন স্যার আপনি সারাদিন? কি করতাম? আর তোমরা যে কাজগুলো করো সেটাই করতাম। আমি যে কি করতে কি সেটা মোবাইল ঘাঁটতাম। আমি আর কি করতাম? আমার তো কোনো কাজই নেই। তাহলে মোবাইল ঘাঁটতাম, স্ক্রল করছি সারাক্ষণ। যখন আমার কোনো কাজ নেই তখন আমি স্ক্রল করছি সারাক্ষণ। আমি তখন ভাবি, চিন্তা করি, তোমরা তাহলে কি করো ওই সময়? তোমাদের তো কোনোদিনই কাজ নেই, তা তোমরা সারাক্ষণ মোবাইল ঘাঁটো, সারাক্ষণ। ক্লান্ত হয়ে যায়, মা বাবা বকে 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 ক্লান্ত হয়ে যায়। আমার তো এটা ফিল হয়, আমি জানি না। কারণ যখনই আমার কিছু মনে হয় যে একটু সময় পেলাম, মোবাইলটা ঘাঁটছি, এই দেখছি ওই দেখছি এই দেখছি এইসব করছি। আর তোমরা তো সারাক্ষণ সময় পেয়ে যাও। ইভেন্টটা আরেকবার বলুন। আচ্ছা, ইভেন্টটা আরেকবার বলুন। মানে ইভেন্ট মানে হচ্ছে জটিল নয়, একদম সহজ করে ভাবো, একটা ঘটনা। সেই ঘটনাটা কি বলছে? এস যদি ইভেন্ট স্পেস হয়, তার যে কোনো সাবসেটকে বলা হচ্ছে ইভেন্ট। মনে করো হয় না যে একটা লুডুর ছক্কা থ্রো করার পর তোমাকে বলা হলো যে বলো তো রে বাবা, ইভেন্ট ফেস পড়বে তার প্রবাবিলিটি কত? ইভেন্ট ফেস মানে কি? ইভেন্ট ফেস মানে হচ্ছে 2, 4, 6। তাহলে ইভেন্ট ফেস পড়বে তার প্রবাবিলিটি বের করতে বললে আমি এই ঘটনার প্রবাবিলিটি বের করব। যদি বলা হতো যে অড ফেস পড়বে তার প্রবাবিলিটি কত, তাহলে আমি বলছি এই এই বি ঘটনার প্রবাবিলিটি আমি বের করব। এটা মানে হচ্ছে অড ফেস পড়বে তার প্রবাবিলিটি কত, সেটা ওখান থেকে বের করব। যদি বলা হতো বলো তো লুডুর ছক্কাতে যে কোনো ফেসই পড়বে না তার প্রবাবিলিটি কত, কোনো ফেসই পড়বে না তার প্রবাবিলিটি কত, তাহলে আমি ডি এর প্রবাবিলিটি বের করব। বা তোমাদের যদি বলে যে বলো তো 1 থেকে 1, 2, 3, 4, 5, 6 এদের মধ্যে কেউ না কেউ পড়বে তার প্রবাবিলিটি কত, তাহলে আমার ই এর প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে? ইভেন্ট স্পেস যেটা যেটা আউটকামের কালেকশনটা, তারই যে কোনো সাবসেট যদি নাও, সেটা ফাইও হতে পারে, সেটা এসও হতে পারে, সেটা আর অন্য যে কোনো সেট হতে পারে। এগুলো বাদ দিয়েও হতে পারে কিন্তু 2 আর 4, এগুলো বাদ দিয়ে হতে পারে 1, এগুলো বাদ দিয়ে হতে পারে 3। তাহলে এই যে গল্পগুলো দেখছো এগুলোকে ইভেন্ট বলা হয়। তাহলে প্রবাবিলিটি বের করার সময় আমাকে ইভেন্টগুলোকে আগে চিনে নিতে হবে, তারপরে তার প্রবাবিলিটি বের করতে হবে। প্রবাবিলিটি কি দিয়ে বের করব? ক্লাসিক্যাল ডেফিনেশন প্রবাবিলিটি। আমি কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশন প্রবাবিলিটি ডেফিনেশন দেব, দিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। তুই বলছো স্যার তাহলে যারা যারা লিভ করে চলে গেল তারা স্যার কিছু শিখবে না? আমি তারা অন্য টিচারের কাছে শিখে নেবে, আর কি করা যাবে। কারণ ছিল হচ্ছে অনেকজন ছিল, মানে উচ্চারণ করছি না কতজন ছিল, সেখান থেকে বেশ কিছুজন লিভ করে চলে গেল। তারা কারা? তারা থেকে আসে? কোন আমাজন জঙ্গল থেকে এসছে? আমি তো কিছুই জানি না। তারা কি করতে চাইছে? তারা বলছে স্যার আপনি কেন চিন্তা করছেন, আমরা ঠিক দেখে নেব। আমাদের অনেক টিচার সব বাধা আছে। বলে বাবার তো প্রচুর টাকা স্যার, এত টাকা ভাবতে পারবেন না। শুধু এই টিচার ওই টিচার একসঙ্গে 30-40টা টিচার পর্যন্ত নিয়ে নিয়েছে, অত চিন্তা করছেন কেন?
কারণ ক্লাসিক্যাল ডেফিনেশন আমি বলবো তারপর ছাড়বো। আমি বারবার বলছি ক্লাস শুরু করার সময় আমার ক্লাস লেন্দি হবে। আমি ফিউচারে কি পড়িয়েছি না পড়িয়েছি জানি না। আমি দুটো পেপার যে পড়াচ্ছি বড্ড টাফ পেপার, আমার কপাল এমন যে ওই দুটো পেপারই আমার ভাগ্যে পড়েছে। তো সেই টাফ পেপারকে পড়াতে গেলে আমাকে টাইম দিতে হবে, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তুমি যদি বলো যে স্যার কী করে বুঝতে পারলে যে এরকম এরকম এত টাইম লাগে, তার উত্তর হচ্ছে প্রিভিয়াস দিনে কটা লেকচার লেগেছিল সেটা তো আমার জানা আছে। 1-2 বছর ধরে তো অনলাইন ক্লাস হচ্ছে না বা রেকর্ডিং ক্লাস হচ্ছে না, আমি পর পর বলে দিতে পারবো কোনটার জন্য কটা ক্লাস লাগবে, পর পর বলতে পারবো। ইভেন্ট বোঝা গেছে? ক্লিয়ার? না বোঝায়নি? গেছে? মোটামুটি বোঝা গেছে, ওকে। এবার দেখো এই যে আউটকাম বা ইভেন্টগুলোর মধ্যে এরকম পয়েন্ট থাকতে পারে, এরকম পয়েন্ট থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এইগুলোর উপর নির্ভর করে বলছে বিভিন্ন রকম নাম হতে পারে ইভেন্টের। ইভেন্টের যে বিভিন্ন রকম নাম হতে পারে সেই নামের একটা লিস্ট হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে ইভেন্টের যে বিভিন্ন রকম নাম হতে পারে তার লিস্টটা হচ্ছে দিস ওয়ান। মাথা ঘুরে যাচ্ছে না লিস্ট দেখে? লিস্টটা দেখতে পাচ্ছ? এটা আবার যে কি হলো কি জানি। এইগুলো হচ্ছে তার ইভেন্টের নাম। আমি যে ইভেন্ট কেমন, আমার প্রশ্ন হচ্ছে নামগুলো খুব সুন্দর। বলছে ইভেন্ট হতে পারে, দেখা যাচ্ছে রে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে। তো প্রথমটা বলছে সিম্পল ইভেন্ট। সিম্পল মানে কি? একদম নর্মাল একটা। তার মানে যখন আউটকাম একটা থাকবে তখন সিম্পল ইভেন্ট। আমি যে ডেফিনেশনগুলো সব বলা উচিত, বললে তো খুবই ভালো, না হলে এই যে দেখো এই ইভেন্টটার কথা বলা হচ্ছে। সিম্পল ইভেন্ট মানে কি? একটা আউটকাম থাকবে। তাহলে কোনো ইভেন্টে যদি একটা আউটকাম থাকে তাহলে বলা আছে সিম্পল ইভেন্ট। তুমি বলছো স্যার যদি ইম্পসিবল ইভেন্টের কথা বলা হয়, ইম্পসিবল ইভেন্ট মানে কি? কোনো পয়েন্টই নেই, এটা ঘটতেই পারে না। তাই ইম্পসিবল ইভেন্ট তাহলে কোনটা? আমি যে এটার কথা বলা আছে ইম্পসিবল ইভেন্ট। আরেকটা কি আছে? আরেকটা বলছো যে সার্টেন ইভেন্ট মানে কি? সার্টেন মানে নিশ্চিত, মানে ওটা ঘটবেই। তাহলে সার্টেন ইভেন্ট মানে নিশ্চিত ইভেন্ট, ওটা ঘটবেই। তাহলে ওরকম ওটার মানে কি? তাহলে নিশ্চিত ইভেন্ট মানে কি? সার্টেন ইভেন্ট ঘটবেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি ডাইস থ্রো করি আর তারপরে যদি বলি বলো তোর বাবা 1 ফেজ পড়বে, না হলে 2 ফেজ পড়বে, না হলে 3 ফেজ পড়বে, না হলে 4 ফেজ পড়বে, না হলে 5 ফেজ পড়বে, না হলে 6 ফেজ পড়বে, তার প্রবাবিলিটি কত? আমি যেটা এস, তাই এগুলোর মধ্যেই তো কেউ না কেউ পড়বে। একটা লুডুর ছক্কা থ্রো করার পর দেখেছো যে আড়াআড়িভাবে পড়েছে, এদিকেও যাচ্ছে ওইদিকে, হতে পারে না? ওটা হলে ডিফেক্টিভ হবে। তো ডিফেক্টিভ নয়, পারফেক্ট আমি নিয়েছি। তাহলে এই এসটাকেই বলা হচ্ছে সার্টেন ইভেন্ট। তাহলে এই ই যেটা, সেটাকে সার্টেন ইভেন্ট বলা যেতে পারে। সার্টেন কথাটির মানে হচ্ছে নিশ্চিত, না হলে বলা যেতে পারে শিওর ইভেন্ট। তাহলে সার্টেন ইভেন্ট কাকে বলে, শিওর ইভেন্ট কাকে বলে, সেটাও পেয়ে গেলে। নেক্সট চলে আসে কমপ্লিমেন্টারি। তা কমপ্লিমেন্টারি মানে কি জিনিস সেটাও আমি বলছি। আর ইকুয়ালি লাইকলি কি জিনিস, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ কি জিনিস। এই কটাই ইভেন্টের ভাগ, ক্লাসিফিকেশন অফ ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট কখন কোনটা হবে তার একটা ধারণা হচ্ছে দিস ওয়ান। ক্লাসিফিকেশন অফ ইভেন্ট, যেটা আমি আরো ডেসক্রাইব করে দিচ্ছি তোমাদের জন্য। এই চারটাকে একটু নিজের খাতায় লিখে রাখো, চারটাকে সুন্দর করে খাতায় লিখে রাখো। আমি প্রত্যেকটা ডেসক্রাইব করছি, প্রত্যেকটা জিনিস ডেসক্রাইব করছি। সিম্পল বা এলিমেন্টারি ইভেন্ট কাকে বলে, তারপর বলছে ইকুয়ালি লাইকলি বলিনি এখনো, মিউচুয়ালি এক্সক্লুসিভও এখনো বলিনি, কমপ্লিমেন্টারিও বলিনি, কিন্তু নাল বলে নিয়েছি, ইম্পসিবল ইভেন্ট বলে নিয়েছি, আর সার্টেন ইভেন্ট বলেছি। কিন্তু সেই ডেফিনেশনগুলো আমি বলেছি নোটটাতে খুব সুন্দর করে লেখা আছে, তবু তোমাদের আলাদা আলাদা করে একটু ডেসক্রাইব করে দিচ্ছি। ছোট ছোট যে টার্মগুলো আছে সেগুলো বলার দরকারও নেই। পরীক্ষায় আসে না, খুব কাজে লাগে, কিন্তু পরীক্ষায় খুব একটা আসে না, পরীক্ষায় খুব একটা আসে না। লিখতে পেরেছো? চারটা তৈরি করতে পেরেছো? না নোট দিয়ে দেবো, নোটটা দিয়ে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। হোয়াটসঅ্যাপেও নোট দিয়ে দেবো,
তোমাদের অ্যাপের মধ্যেও নোটটা থাকবে, এমনি তো লিখেও দিচ্ছি। আর যদি তোমরা বলো যে স্যার এখানে যে বোর্ড ওয়ার্কটা হচ্ছে সেটাও আমাদেরকে সাপ্লাই করুন, সেটাও আমি দিয়ে দেবো। বোর্ড ওয়ার্কটা দেবো, দরকার আছে না? দরকার নেই, লিখে তো নিচ্ছ। বোর্ড ওয়ার্ক আর কত দেখবে পরের দিকে। যদি বলো বোর্ড ওয়ার্কটা দিয়ে দিন, আমি বোর্ড ওয়ার্ক দিয়ে দেবো। অঙ্কুর বলছে না, ঠিকই বলেছে, বোর্ড ওয়ার্ক নেওয়ার দরকার নেই। কিন্তু ওই যে এসএসসিতে পড়াতে গিয়ে ওদেরকে বোর্ড ওয়ার্ক দিতে হতো, না দিলেই শুধু মাথা খারাপ করে দিত। লিখেছো না লেখনি? এখনো লেখা হয়নি, দেখেছো? হয়ে গেছে। হয়েছে? এবার যদি বলো যে ডেফিনেশনগুলো আলাদা করে ডেসক্রাইব করা কি হবে, আমি যে সিম্পল কিছু নোটেশন শুধু ওইটুকু লিখলেই হয়ে যায় যে সিম্পল মানে কি, একটাই আউটকাম থাকবে। সিম্পল কথাটির মানে কি, কোনো একটা ইভেন্টকে বলা হবে ইজ সেড টু বি সিম্পল ইভেন্ট অর এলিমেন্টারি ইভেন্ট ইফ ইট ক্যান নট বি ফার্দার ডিকম্পোজিশন ইনটু স্মলার ইভেন্ট। অর্থাৎ সিম্পল ইভেন্ট বলা হবে, নোটেশনটা কেমন দেখো, ধরো নাও এ বলে একটা নিলাম, সেটাকে আমি নিলাম 2 আর 3 ফেজটা নিলাম ডাইস থ্রো করার জন্য। 2 আর 3 ফেজ নিয়ে নিলে তুই বলছি এই ইভেন্টটাকে দুটো ইভেন্টের ব্রেক করা যাবে? আমি হ্যাঁ করা যাবে। যেমন চাইলে তুমি এটা কি বলতে পারো 2 ইভেন্ট আর 3 ইভেন্টের ইউনিয়ন। আমি যে ঠিক, তাহলে এদেরকে আমি কি বলতে পারি এটা বি আর ওটা সি, তাদের ইউনিয়ন। এটা মানে হচ্ছে এটাকে দুটো ইভেন্টের ইউনিয়ন আকারে ডিকম্পোজিশন করা যাচ্ছে, অর্থাৎ ইউনিয়ন আকারে ব্রেক করা যাচ্ছে। তো এ কে যদি এই দুটো সেটের ইউনিয়ন আকারে লেখা যায় তাহলে বলবো ডিকম্পোজিশন করা যাচ্ছে। আর এখানে বলছে যে ক্যান নট বি ফার্দার ডিকম্পোজ ইনটু স্মলার ইভেন্ট, মানে ওর থেকে ছোট ইভেন্টে তৈরি করা যাবে না, তাহলে বলবো সিম্পল ইভেন্ট। অর্থাৎ ইট মে বি অ্যাসুম টু বি অ্যান অ্যাটম অফ অ্যান ইভেন্ট, মানে ইভেন্টের অ্যাটম মানে যেন অণু পরমাণুর মতো করে বলা হচ্ছে। তুমি বলছো স্যার তাহলে এখানে যে আমি এটা নিলাম সেটা কি সিম্পল ইভেন্ট? আমি বলছি না, কিন্তু কোনটা সিম্পল ইভেন্ট? আমি বলছি 2টা সিম্পল ইভেন্ট, 3টা সিম্পল ইভেন্ট। এই 2কে আর কোনো মতেই ব্রেক করতে পারবে না, এই 3কে আর কোনো মতেই ব্রেক করতে পারবে না। ডেফিনেশন ক্লিয়ার? বোঝা গেছে ডেফিনেশন? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার? বুঝতে পেরেছো? সো সিম্পল ইভেন্ট কথাটির মানে হচ্ছে আর তাকে কোনো মতেই ডিকম্পোজিশন করা যাবে না। এরপরে আরেকটা আছে, সেই ইভেন্টটা এখানে নেই কেন সেটাই ভাবছিলাম, যে কম্পাউন্ড ইভেন্ট কথাটি আমরা ওখানে মেনশন করিনি। কম্পাউন্ড ইভেন্ট মানে হচ্ছে যে ইভেন্টের মধ্যে একাধিক এলিমেন্ট আছে, একাধিক এলিমেন্ট যদি থাকে তাদেরকে বলা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। কম্পাউন্ড, তাহলে অ্যান ইভেন্ট ইজ সেড টু বি কম্পাউন্ড ইভেন্ট বা কম্পোজিট ইভেন্ট, কম্পাউন্ড না বলে অনেকে কম্পোজিটও বলে, কখন বলা হবে? ইফ ইট ক্যান বি ফার্দার ডিকম্পোজিশন ইনটু সিম্পল ইভেন্ট। অর্থাৎ এদের এক্সাম্পল যদি বলো তাহলে এ বলে তুমি 2 আর 4 যদি নিয়ে নাও, দুটো পয়েন্টের বেশি যদি থাকে তাহলে এই ইভেন্টটাকে আমরা বলতে পারবো কম্পাউন্ড ইভেন্ট। এই ইভেন্টটাকে আমি বলতে পারবো কম্পাউন্ড ইভেন্ট, কারণ এটা ফার্দার ডিকম্পোজিশন করা যাবে, ওই জন্য এই ইভেন্টটাকে বলা হয় কম্পাউন্ড ইভেন্ট। কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে দিস ওয়ান। ক্লিয়ার? জাস্ট নোটেশনটা এইটুকু খালি লিখে দাও। এটা নতুন করে আমি লিখলাম না, কারণ লিখেই দেওয়া আছে সুন্দর করে, সেই জন্য আর লিখলাম না, তোমরা লিখে নাও। নেক্সট চলে আসো। এবার ইকুয়ালি লাইকলি আমি মেনশন করছি টার্মটা কি, খুব ইম্পর্টেন্ট। ইকুয়ালি লাইকলি, ইকুয়ালি লাইকলি এই কথাটির মানে কি? খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ইকুয়ালি লাইকলি। বলছে ইকুয়ালি লাইকলি কি? ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট, তুমি আমাকে যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট দাও, এ সেট অফ ইভেন্ট
ইজ সেড টু বি ইকুয়ালি লাইকলি, মানে সমানভাবে ইভেন্টটা ঘটবে এমন, ইকুয়ালি লাইকলি, অথবা মিউচুয়ালি সিমেট্রিক্যাল ইফ দেয়ার ইজ নো রিজন টু বিলিভ দ্যাট এনি ওয়ান অফ দেম ইজ মোর লাইকলি টু হ্যাপেন দেন আদার। মানে কি, মানে আমি যদি কয়েন টস নেই, হেড আর টেল আমার থাকবে, আমি যে হেডের পড়ার যা সম্ভাবনা, টেল পড়ার সম্ভাবনা বেশি, বা টেল পড়ার সম্ভাবনার তুলনায় হেড পড়ার সম্ভাবনা, আমি যে এটা হতে পারে না, যদি সেটা হয় তাহলে বলবো সেটা ইকুয়ালি লাইকলি নয়। ইকুয়ালি লাইকলি কথাটির মানে হলো কি, যে হেড পড়ার সম্ভাবনা আর টেল পড়ার সম্ভাবনা দুজনের ক্ষেত্রে সমান যদি হয় তাহলে বলবো ইকুয়ালি লাইকলি। মানে একটা কয়েন টস করছো, কয়েন টস করলে হেড যতবার পড়বে টেলও ওরকমই পড়তে পারে, কিন্তু ওই কয়েনটাকে ঠুকে 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 একদিকটা উঁচু করে দিয়েছো। একদিকটা যদি উঁচু করে দাও, কয়েনকে ঠুকে ঠুকে যদি একদিকে উঁচু করে দাও, তাহলে দেখবে যে দিকটা উঁচু সাইড সেই দিকেই বারবার পড়ার সম্ভাবনা আছে, তবে ওটা ডিফেক্টিভ কয়েন। তাহলে ওই ধরনের কয়েনগুলোকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি নয়। আর ইকুয়ালি লাইকলির সোজাই হিসাব হচ্ছে যে যে ধরো দুটো ইভেন্ট নিয়েছো এ আর বি, তো আমার প্রশ্ন হচ্ছে এ আর বি এরা ইকুয়ালি লাইকলি কিনা চেক করবো কি করে? আমি যদি বলতে পারি যে এদের দুজনের প্রবাবিলিটি সমান, তাহলে বলবো ওরা ইকুয়ালি লাইকলি। কিন্তু এ আর বি গুলো কি হতে হবে? সিম্পল ইভেন্ট হতে হবে। সিম্পল ইভেন্ট মানে কি, যে ওদের যে আউটকামগুলো আছে সেই আউটকামগুলোর ঘটার সম্ভাবনা, আউটকামগুলো হওয়ার সম্ভাবনা যদি সমান হয় তাহলে বলবো ইকুয়ালি লাইকলি। কিন্তু তুমি বলছো এরকম করে ডেফিনেশনটা দেওয়া নেই কেন? তার কারণ হচ্ছে প্রবাবিলিটি ডেফিনেশন তো আমি এখনো দেইনি। তাহলে প্রবাবিলিটি ডেফিনেশন না দিয়ে কি করে ইকুয়ালি লাইকলি ডিফাইন করা যেতে পারে? তাহলে তার উত্তর হচ্ছে ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট a set of event is said to be equally likely if, last line to দেখো, if there is no reason to believe that any one of them is more likely to happen than other। তার মানে এটা বিশ্বাস করা যাবে না যে হেড পড়ার সম্ভাবনার তুলনায় টেল পড়ার সম্ভাবনা বেশি, বা টেল পড়ার তুলনায় হেড পড়ার সম্ভাবনা বেশি, এটা বিশ্বাস করা যাবে না। অর্থাৎ তাদের দুজনের পড়ার সম্ভাবনা যদি সমান হয় তাহলে বলবো ইকুয়ালি লাইকলি। ঠিক একই রকম ভাবে তুমি লুডুর ছক্কা ডাইস থ্রো করছো, তো ডাইস যখন নিচ্ছ তো 6 ফেজ পড়ার সম্ভাবনা, 1 ফেজ পড়ার সম্ভাবনা, 2 ফেজ পড়ার সম্ভাবনা, 3 ফেজ, সবার সম্ভাবনা যদি সমান হয় তাহলে ইকুয়ালি লাইকলি। তাহলে ইকুয়ালি লাইকলি মানে পারফেক্ট ডাইস। ইকুয়ালি লাইকলির অ্যানাদার ভার্সন হচ্ছে আনবায়াসড ডাইস, তার মানে ওই বায়াসড নয়, অর্থাৎ ডাইসটা যদি পারফেক্ট হয় তাহলে বলবো ইকুয়ালি লাইকলি। মনে করো কথা বললাম যে দোকান থেকে তুমি একটা ডাইস নিয়ে এসছো, লুডুর ছক্কা নিয়ে এসছো, আর 6 যে ফেজটা আছে সেই 6 ফেজের ঠিক উল্টো দিকটাতে একটু উঁচু করে দেওয়া আছে বা ধারটা কেটে দেওয়া আছে। তাতে কি হবে, যখনই তোমার ডাইসটা থ্রো করলে 6 ফেজটা আর পড়ছে না। কেন? কারণ ওর ওই দিকটাতে পাল্টি খেয়ে যাচ্ছে। তাহলে 6 ফেজ যদি না পড়ে তাহলে বলবো যে ওটা ইকুয়ালি লাইকলি ডাইস নয়। অর্থাৎ এরকম সিচুয়েশন হলেই তুমি লুডুর ছক্কাটা নিয়ে যাবে, দোকানদারকে বলবে যে কাকু আমাকে আপনি একটা ইকুয়ালি লাইকলি ডাইস দিন। বলে কেন? না এটা 6 পড়ার সম্ভাবনা আর বাকি ফেজগুলো পড়ার সম্ভাবনা আলাদা আলাদা, সেই জন্য আমি এটা ইকুয়ালি লাইকলি নয়। এবার ইকুয়ালি লাইকলির টার্মটা বুঝেছো কিনা? ইয়েস অর নো? একদম ক্লিয়ার? ইকুয়ালি লাইকলির টার্মটা বুঝেছো, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তুই বলছিস এইভাবে এত জটিল করে কেন বলা হলো? প্রবাবিলিটি ডেফিনেশন যদি জানা থাকতো তাহলে ইকুয়ালি লাইকলি অপেক্ষাকৃতভাবে ইজি হতো, কিন্তু প্রবাবিলিটি ডেফিনেশন যেহেতু আমি জানি না তাহলে ইকুয়ালি লাইকলি আমাকে অন্যভাবেই একটু মেনশন করতে হবে। প্রবাবিলিটি ডেফিনেশন জানা থাকলে কোনো সমস্যা ছিল না, ডেফিনেশনটাই তো জানি না, সেই জন্য ইকুয়ালি লাইকলি মেনশন করতে গেলে একটু অন্যভাবে বলতে হবে। তুই বলছিস তাহলে প্রবাবিলিটি ডেফিনেশন জেনে নেওয়ার পর তারপরে ইকুয়ালি লাইকলি জানলে ভালো হতো, কিন্তু একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে যদি প্রবাবিলিটি ডেফিনেশন ঘটতে হয় তাহলে ইকুয়ালি লাইকলি হতেই হবে, অর্থাৎ এটা আগে তারপরে প্রবাবিলিটি ডেফিনেশন। সেই টুইস্টের জন্য এটা ইকুয়ালি লাইকলিটাকে একটু অন্যভাবে বলা হলো। নেক্সট চলে আসি, আরও বেশ কিছু টার্ম আছে, তার মধ্যে একটা টার্ম হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, আর নাল যেটা সেটা তো খুব সহজ, সেটা তো আর কিছু বলারই নেই। তাহলে নালটা আগে লিখে নাও, তারপরে বাকিটা বলছি।
নাল বা ইম্পসিবল। আর নাল বা ইম্পসিবল সেটাকে সাধারণত আমরা ডিনোট করি কি করে, ইট ইজ ডিনোটেড বাই, এটাকে ডিনোট করা হয় জিরো দিয়ে। প্রবাবিলিটিতে এই নোটেশনটা সবসময় জিরো দিয়েই ডিনোট করা হয়। কিন্তু যদি তুমি বলো যে জিরো দিয়ে না ডিনোট করে আমি যদি ফাই দিয়ে ডিনোট করি, আমি যে অসুবিধা নেই, কিন্তু আমরা যে নোটেশনটা ইউজ করব সেটা জিরো নোটেশনে ইউজ করব। অর্থাৎ নাল অর ইম্পসিবল ইভেন্ট, এটার মানে হচ্ছে যে ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট অ্যান ইভেন্ট ইজ সেড টু বি নাল ইভেন্ট অর ইম্পসিবল ইভেন্ট ইফ ইট ক্যান নেভার হ্যাপেন। বলছি এটা কোনোদিনই ঘটবে না, তখন বলবো ইম্পসিবল ইভেন্ট। তুই বলছিস স্যার এক্সাম্পল, আমি যে এক্সাম্পল হচ্ছে এমন যে লুডোর ছক্কে ডাইস থ্রো করছো, যে বলো তো 7 ফেস পড়বে তার প্রবাবিলিটি কত, 7 ফেস পড়বে তার প্রবাবিলিটি কত, ওটাই হলো ইম্পসিবল। 7 ফেস কি করে পড়বে, 7 ফেস পড়তে পারে না, সেটাকে বলা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। ক্লিয়ার, বোঝা গেল? নাল বা ইম্পসিবল ইভেন্ট কাকে বলছে বোঝা গেছে? ক্লিয়ার? এই গেল পুরো জায়গাটা। তারপরে আমি বলেছিলাম শুধু ডেফিনেশনটা বলবো, তবে ছেড়ে দেবো। সার্টেন ইভেন্ট মানে কি, ওটা ঘটবেই, শিওর ইভেন্ট। সেই সার্টেন ইভেন্ট হচ্ছে নেক্সট ওয়ান। সার্টেন মানে নিশ্চিত, ঘটবেই। তাহলে কেমন সেটা, ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট অ্যান্ড ইভেন্ট ইজ সেড টু বি সার্টেন ইভেন্ট অর নিশ্চিত ইভেন্ট অর শিওর ইভেন্ট ইফ ইট ইজ অলওয়েজ হ্যাপেন্ড। যদি এটা সব সময় ঘটে তাহলে বলা হচ্ছে সার্টেন ইভেন্ট। সব সময় যদি ঘটে, ঘটবেই সব সময়, তখন বলবো সার্টেন ইভেন্ট। এই গেল ডেফিনেশন। দুটো ডেফিনেশন ডিউ থাকলো, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর একটা হচ্ছে এক্সজস্টিভ, সেটা আমি পরের দিন বলবো। কিন্তু আমি এই ডেফিনেশনগুলো বলার পর যে ডেফিনেশনটা ম্যাথমেটিশিয়ান ল্যাপ্লাস প্রায় 200 বছর বাদে দিয়েছিল, সেই 200 বছর বাদে শুরু হয়েছিল চেভিলিয়ার ডি মোরে, তার সঙ্গে সঙ্গে পাস্কেল অ্যান্ড ফার্মাট, তারা প্যারিসে গোল টেবিল বৈঠক করে প্রবাবিলিটির অরিজিন শুরু হলো। ওনারা যে থিওরিটিক্যাল জায়গা যে ডেভেলপ করতে করতে 200 বছর কেটে গেছে, 200 বছর বাদে ল্যাপ্লাস প্রথম একটা বেসিক ডেফিনেশন দেন, যেটা যে ডেফিনেশনটা হেল্পফুল, পারফেক্ট বলবো না, কিন্তু খুব হেল্পফুল ডেফিনেশন। যে ডেফিনেশনটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এই ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি শুধু আজকে মেনশন করেই আমি ছেড়ে দিচ্ছি। তারপরে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি ক্রিটিসিজম আছে, অর্থাৎ এই ডেফিনেশনে কিছু ক্রিটিসাইজ করেছে যে না এটা পারফেক্ট ডেফিনেশন নয়, এটা কিছু ডিফেক্ট আছে, ফল্ট আছে, কিছু লিমিটেশন আছে। কিন্তু ক্রিটিসিজম থাকলেও আমি যে এটা দারুণ হেল্পফুল থিওরাম। অর্ধেক অঙ্ক এটা দিয়ে হয়ে যাবে, অর্ধেক কেন 90% অঙ্ক এটা দিয়ে হয়ে যাবে। তুই বলছে ক্লাসিক্যাল ডেফিনেশনটা মেইনলি কি বলতে চাইছে, দারুণ অন্যরকম একটা ডেফিনেশন, ভেরি 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 ডেফিনেশন ইম্পর্টেন্ট। ল্যাপ্লাস দিয়েছিল এই ডেফিনেশন, এটা আজকে বললাম বলে ছেড়ে দিচ্ছি। এর ডিটেলস ডিসকাশন পরের ক্লাসে হবে, কারণ তোমরা সহ্য করতে পারছো না, হয়তো অনেকটা লেন্দি হয়ে গেছে। আমি কথার কথা বললাম, এস হচ্ছে আমার একটা ইভেন্ট স্পেস। ওই ইভেন্ট স্পেসের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, কিন্তু সেই পয়েন্টের সংখ্যা ইনফাইনাইট হতে পারে না। তাহলে কি বললাম, লেট দ্য ইভেন্ট স্পেস এস অফ এ গিভেন র্যান্ডম এক্সপেরিমেন্ট বি ফাইনাইট। এটার মানে কি, এটাই হচ্ছে লিমিটেশন, এটাই হচ্ছে ডিফেক্ট, এটাই হচ্ছে ফল্ট। যে তাহলে ইনফাইনাইট সংখ্যক যদি আউটকাম থাকে বা ইভেন্ট পয়েন্ট থাকে, তাহলে কি প্রবাবিলিটি বের করা যাবে না? আমি যে যাবে হয়তো, কিন্তু ক্লাসিক্যাল দিয়ে যাবে না। কারণটা কি, যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকে আর এস এর মধ্যে কটা পয়েন্ট আছে সেটাই হচ্ছে এই এনটা, তাহলে এন এর মান যদি ইনফিনিটি হয় তাহলে প্রবাবিলিটি বের করার সময় সামথিং বাই ইনফিনিটি 0 হয়ে যাবে। তাহলে এন এর মান ইনফিনিটি হলে প্রবাবিলিটি বের করা যাবে, ফ্রিকোয়েন্সি দিয়ে করা যেতে পারে বা অ্যাক্সিওমেটিক দিয়ে করা যেতে পারে, কিন্তু ক্লাসিক্যাল দিয়ে করা যাবে না। তাহলে 1 নম্বর ক্রিটিসিজমের মধ্যে কি পড়লো, ফাইনাইট হওয়াটা হচ্ছে লিমিটেশন। ফাইনাইট ছাড়া ইনফাইনাইট হলে আমরা পাবো না। তুমি বলছো স্যার ইনফাইনাইট কি করে হতে পারে? আমি যে ধরো একটা পাত্রের মধ্যে তুমি র্যাশনাল নাম্বার কিছু নিলে, র্যাশনাল মানে কি কাউন্টেবল, তাহলে কাউন্টেবল নাম্বার কিছু পয়েন্ট তুমি কোনো পাত্রের মধ্যে নাম্বারিং করে করে নিয়ে নিলে, দিয়ে ওই পাত্র থেকে যে কোনো একটা ডিজিট নিলে, নেওয়ার পর বললাম যে বলো তো তোমার হাতে যে ডিজিটটা এসছে সেই ডিজিটটা যে ন্যাচারাল নাম্বার হবে তার প্রবাবিলিটি কত? আমি যে ওই প্রবাবিলিটিটা ক্লাসিক্যাল দিয়ে বের করা যাবে না,
ওই প্রবাবিলিটিটা ক্লাসিক্যাল দিয়ে বের করা যাবে না, সেটা অন্য নিয়ম দিয়ে বের করা যাবে, কিন্তু বের করা তো যাবে, কারণ রেশনাল নাম্বার কাউন্টেবল কিন্তু ইনফাইনাইটলি মেনি। এবার নেক্সট কি বলেছে, ইফ 2 নম্বর কন্ডিশনটা শোনো, ইফ অল দ্য সিম্পল ইভেন্ট কানেক্টেড টু ই বি ইকুয়ালি লাইকলি। তাহলে প্রবাবিলিটি ডেফিনেশন দিতে গেলে ইকুয়ালি লাইকলি হতেই হবে, অর্থাৎ ওর মধ্যে যে আউটকামগুলো আছে সেই আউটকামগুলোর প্রত্যেকটা ফেস পড়ার সম্ভাবনা সমান হতে হবে। তুমি ভাবো প্রবাবিলিটি বের করোনি, পড়ার সম্ভাবনা সমান হবে, এটা আবার কি করে বলবো? ওই জন্য বলছি যে ইট ইজ, এখানে বলছি ইকুয়ালি লাইকলি, কথাটির মানে কি হচ্ছে তাহলে, যে যে কোনো মতেই কোনো একটা ফেস আর একটা ফেসের থেকে মোর লাইকলি টু হ্যাপেন এটা হতে পারে না, মোর লাইকলি টু হ্যাপেন হতে পারে না, অর্থাৎ ইকুয়ালি ঘটতে হবে, ওই জন্য ইকুয়ালি লাইকলি ঘটতে হবে। তাহলে এটাও আমি বলতে পারি ডিফেক্ট, বা এটাও আমি বলতে পারি লিমিটেশন। আমি যে ইয়েস, এটাও লিমিটেশন আর ফাইনাইটটাও লিমিটেশন, এই দুটো ডিফেক্ট কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটির মধ্যে আছে। যদি ইকুয়ালি লাইকলি না হয় তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি বের করা যাবে, কিন্তু ক্লাসিক্যাল দিয়ে যাবে না, সেটা অন্য নিয়মে বের করা যাবে, তারও টেকনিক আমরা আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাবো। তাহলে দুটো কন্ডিশন হলো, বলছে তাই যদি হয় তাহলে বলছে যে কোনো একটা ইভেন্ট, অর্থাৎ এই জায়গায় আমি এরই একটা সাবসেট নিলে ইভেন্ট হবে। বলছে এই সাবসেট হওয়ার প্রবাবিলিটি কত? বলছে এর মধ্যে যদি আমার টোটাল পয়েন্ট n সংখ্যক থাকে আর এই এর মধ্যে যদি টোটাল পয়েন্ট আমার m সংখ্যক থাকে, তাহলে বলছে এই ইভেন্ট হওয়ার, এই ইভেন্টের প্রবাবিলিটি হবে m/n, অর্থাৎ এর মধ্যে যতগুলো পয়েন্ট থাকবে সেটা উপরে হবে আর এস এর মধ্যে যতগুলো পয়েন্ট থাকবে সেটা নিচে হবে। প্রবাবিলিটি বের করার এই ছোট্ট ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আগে পরে কি আছে দেখার দরকার নেই, এই হচ্ছে শুধু ডেফিনেশন। এরপরে বলছে যে কি বলতে চাইছে, যেখানে হোয়ার n ইজ দ্য টোটাল নাম্বার অফ সিম্পল ইভেন্ট কানেক্টেড টু ই, তার মানে এনটা আসলে কি নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট অফ এস, আর এমটা কি, এমটা হচ্ছে দোজ সিম্পল ইভেন্ট আর ফেভারেবল টু এ, অর্থাৎ এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেটা হচ্ছে এম, আর এস এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেটা হচ্ছে এন। তাহলে m/n প্রবাবিলিটি বের করার ফর্মুলা। এই ক্লাসিক্যাল ডেফিনেশনের ক্রিটিসিজম থেকে শুরু করে ডিটেলস ডিসকাশনগুলো পরের ক্লাসে হবে। ছোট্ট একটা এক্সাম্পল ভাবা যেতে পারে যে আমি যদি কয়েন টস করতাম, করার পর যদি বলতাম যে হেড বলে যেটা সেটা একটা ইভেন্ট, তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি তাহলে কি করে পাবো সিম্বলিক্যালি? আমি যে এর প্রবাবিলিটি হচ্ছে এস এর ফেভারে কটা পয়েন্ট আছে, পয়েন্ট কাউন্টিংয়ে কিন্তু কটা পয়েন্ট থাকবে সেটা বলবো। তাহলে এস এর ফেভারে টোটাল পয়েন্ট আছে 2টো, আর এর ফেভারে কটা পয়েন্ট আছে 1, তার মানে একটা কয়েন টস করলে তার হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 50%, এটাই তো 50%, দেখো তাহলে 50% হচ্ছে হেড পড়ার সম্ভাবনা, অর্থাৎ দুবার কয়েন টস করলে আমি আশা করতে পারি যে একবার অন্তত হেড পড়বে। এবার যদি আমি বলি যে একটা ডাইস থ্রো করেছো 1 2 3 4 5 6, তারপরে যদি বলা হয় যে বলো তো বাবা এ সমান সমান 6 হলে, অর্থাৎ 6 ফেস পড়বে, তার প্রবাবিলিটি কত? ক্লাসিক্যাল ডেফিনেশন বলছে এস এর ফেভারে কটা পয়েন্ট আছে, এস এর ফেভারে পয়েন্ট আছে 6খানা, তাহলে 6 হচ্ছে নিচে, আর এর ফেভারে কটা পয়েন্ট আছে, এর ফেভারে পয়েন্ট আছে একটা, কাউন্টিংয়ে একটা, তাহলে 1/6, অর্থাৎ একটা ডাইস লুডুর ছক্কা থ্রো করলে 6 ফেস পড়বে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/6, এটার মানে হচ্ছে 6বারের মধ্যে একবার পড়ার সম্ভাবনা অন্তত আছে। এইগুলোই আমরা পরের ক্লাসে আরও কমপ্লিকেসি আছে এমন টাইপের অঙ্কগুলো দিয়ে কি করে বের করা যায় তার একটা ধারণা আমরা পরের ক্লাসে দেব। ক্লাসিক্যাল ডেফিনেশনের ক্রিটিসিজমটাও পরের দিন আলোচনা করব। এখানে অনেক কথাবার্তা বললাম, তার কিছু ডিফেক্ট বা কিছু সমস্যা পরবর্তীতে তুমি অ্যারাইজ করবে, সেগুলো নিয়ে পরের ক্লাসে বলবো। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা বলো। একদম ক্লিয়ার বোঝা গেছে কোন জায়গা থেকে শুরু করলাম? সেই 1650 খ্রিস্টাব্দ থেকে শুরু করতে 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 আমরা কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশন ল্যাপ্লাসের দেওয়া সেটা পড়ে নিলাম। পরের দিন এর ডিফেক্টগুলো নিয়ে আলোচনা করব, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন বোঝাবো, যেই হয়ে গেল তারপরে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন বোঝাবো, কলমোগ্রাফের দেওয়া 1920 খ্রিস্টাব্দের যে ডেফিনেশন সেই ডেফিনেশন দিলে প্রবাবিলিটি থিওরির সমস্ত ডেফিনেশন পেরে গেছো, অর্থাৎ যে কোনো অঙ্ক পারবে। এনি ডাউট বলে ফেলো। খুব মজার, প্রবাবিলিটি এত সুন্দর, কিন্তু বুঝতে হবে, এটা যদি ধরে ধরে না পড়ো এই সামান্য এনার্জি দিয়ে কিন্তু হবে না।
একটা লেন্দি ক্লাস, কিন্তু লেন্দি ক্লাসে পুরো জায়গাটা কভার করার চেষ্টা করলাম। কোনো কোয়েরি আছে? ঠিক আছে তো, সবাই বুঝতে পারছো তো? পেরেছো? একদম? হ্যাঁ স্যার। কারো কোনো কোয়েরি আছে, ডাউট আছে? ঠিকঠাক কেন হবে? সোমনাথ বলছে ঠিকঠাক। ঠিকঠাক কেন হবে? বলে স্যার দারুণ হয়েছে, এটা বলতে পারো তো? এটা খালি দেখো যে কি হতে পারে, পরবর্তীতে বুঝতে পারবে এটা কি হতে পারে। ওকে, চলো আজকে এই পর্যন্ত।